আমাদের গত ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম? আমাদের মোস্ট প্রবাবলি আমার মনে পড়ে আচ্ছা, এতে ছিলাম না, ট্রানজ্যাকশনে ব্যাংক রিকনসিলেশন না। গত ক্লাসে নিয়ে মানে ভাই, বড় ভাই, ওই পর্যন্ত কি বুঝছেন? মানে আমরা এই কি মানে কঠিন মনে হয়নি তো? কিন্তু কঠিন, ব্যাংক রিকনসিলেশনটা অনেকটাই কঠিন। হ্যাঁ, সেদিক থেকে আমরা যত পর্যন্ত করছি ওই পর্যন্ত কি তুমি দেখছি না? ছিলা গত ক্লাসে? ছিলা ক্লাসে কি অবস্থা, মানে ওইটাকে বোঝাই পারছো? আমি কিন্তু গতকাল ওইটা দিলাম না, আজকে ওর সাথে ওইটা তো ছিল জানুয়ারি, আজকে আর দুইটা দিব। মানে ওর পরে এবার আর কিন্তু ওপেনিং ব্যালেন্সের এন্ট্রি দিতে হবে না, অটো নিয়ে যাবে। ঠিক আছে, আমি ওইটা দিব। আপনারা যতটুকু করছেন, আপনি করছেন ভাই? আচ্ছা ঠিক আছে, মানে গত ক্লাস তো আজকে দেখেন এইটা বুঝতে পারেন কি না। এখন আমরা যেটা করব, মোটামুটি ওই দিনকে আমরা ক্যাটাগরি সব করছিলাম না। আমাদের ক্যাটাগরিটা কিন্তু সব ওকে ছিল। আমরা যদি রিকনসাইলে যাই, কি অবস্থায় আছে দেখি কি হলো। চার্ট অফ অ্যাকাউন্টে যাইতো, কি নামে, এই যে এইটা না, ইন্ডিং ব্যালেন্স কত? 362.62 নাকি ওই ইয়েটা? 62.67 না 62 এরকম। কত স্টেটমেন্ট আপনি ডাউনলোড দিই না, খেয়াল নাই না? হ্যাঁ, আরও আছে এখানে তো, এই যে এইটা 672.11, 900 ইয়ে। হ্যাঁ, আমরা সব কিছু ক্যাটাগরি করার পরে আচ্ছা থাকতে পারে। আমি একটু বলি, এবার এবার একটু অ্যাডভান্স লেভেলের কথা বলি। হ্যাঁ, আমরা অনেক কিছু এন্ট্রি করছিলাম না। মনে করেন এমন কিছু ট্রানজ্যাকশন ছিল যেগুলো আমরা, এমন হতে পারে আমি হয়তো চেক ইস্যু করছে, তারা উইথড্র করেনি, তাহলে তো সেইটা তো আমি ক্যাটাগরি করব না। আমার ব্যাংক স্টেটমেন্টে যেটা থাকবে না সেটা তো আর আমি ক্যাটাগরি করব না, করব? ওইটাই তো আমার খুঁজে বের করতে হবে যে আমার মিসম্যাচটা কোথায়। এটাই কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশনের মূল কাজ, তাই না? যে আমার মনে হচ্ছে কুইক বুকে হওয়ার কথা ছিল 100, হয় বাড়বে অথবা কমতে পারে। এখন দেখতেছি আমার ব্যাংক স্টেটমেন্টে আছে 100 না হয় 90, কারণ ওই 10 টাকা কার 10 টাকা, কে টাকাটা উইথড্র করেনি তাকে আমাকে খুঁজে বের করতে হবে, তাই তো করতে হবে, এটাই তো আমাদের কাজ। এখন একটা জিনিস দেখেন, আমি চলে আসছি এখন চার্ট অফ অ্যাকাউন্টে। হুম, এইটা চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্টে দেখেন একটা জিনিস, আমি একটু ওপেনিং ব্যালেন্সটা ইন্টি দিয়ে নিই। হ্যাঁ, তাহলে পরে আপনার ইয়ে বেটার হবে। আপু কি আসেন নাই কতদিন না? তাহলে তো ক্লাস দেখছেন? কোনো কোশ্চিন আছে? কোনো কোশ্চিন নাই? কোশ্চিন থাকার কথা তো অনেক। ক্লাসে না থেকে বুঝছেন, প্র্যাকটিস করছেন? তাহলে প্র্যাকটিস না করলে তো ধরতে পারবেন না। আচ্ছা, আমাদের ওইটা কত তারিখ ছিল ওইটা? এখানে জানুয়ারি না? জানুয়ারি 1 তারিখে। আমি ডেটগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি এই ডেটে ডেটে না মিলাই পোস্ট, মনে করেন এইটা দিলে মিলবে না, ওই জানুয়ারির 1 তারিখেই আমাকে যেতে হবে। 23শে জানুয়ারি না, জানুয়ারির 1। তো আমার ব্যাংক ডেবিট না, কি নাম, এই যে ক্রেডিট হবে কি,
মালিকের তো, যে যাই করুক সব কিছু তো মালিকের, রিটেন আর্নিং বলেন বা ওদের ক্যাপিটাল বলেন সব তো ওইখানেই হিট করে, লাভ লস ওইখানে যে হয় না। তাহলে আমরা ক্যাপিটাল দিই অথবা অনার্স ইকুইটি আছে, ক্যাপিটাল আছে, কিছুই নাই নাকি? আমি চার্ট অফ অ্যাকাউন্ট করতে চাচ্ছিলাম না। সিএপি রিটেন আর্নিং আছে, আচ্ছা এইটাতেই আমি রাখি, এইখানে রাখতে পারেন অথবা অনার্স ইকুইটিতে রাখতে পারেন অথবা ক্যাপিটালে রাখতে পারেন। এটা কিন্তু আমরা যে কোন হেডে যাবে এটা তো আমরা বুঝছি। আমার কাছে এখন চার্ট অফ অ্যাকাউন্ট করতে গেলে সময় লাগবে বলে আমি গেলাম না, এখানে অনার্স ইকুইটিটাই বেটার, যেহেতু মালিকের যে টাকাটা থাকবে সেটা ওইখানে যা হিট করবে। কত টাকা ওপেনিং ব্যালেন্স? 905 না, 905.49 না, 905.49 না, 905.49 এটা কিন্তু আমরা জার্নাল এন্ট্রি দিচ্ছি। কি লিখলাম? ব্যাগ, যেহেতু টাকাটা যদি মাইনাস হতো তাহলে কিন্তু উল্টা জার্নাল হতো। যেহেতু আমার এখানে 905 টু ওপেনিং ব্যালেন্সটা ইয়ে না, কি বলো এটাকে, এটা তো প্লাস পয়েন্ট। আপনার ব্যাংকে টাকা থাকা মানে ওই টাকার মালিক তো অনার্সই হবে, তাই হবে না? তো আমি জার্নাল এন্ট্রি দিলাম ওই ব্যাংক ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট, এইখানে রিটেন আর্নিং হতে পারে, ক্যাপিটাল হতে পারে, অনার্স ইকুইটি হতে পারে, যে কোনো একটা হেড হবে এখানে। কেন হবে? কারণ বছর শেষে হিসাব নিকাশ সব যে হিট করে কোথায়। ওকে, তো এইভাবে আপনি জার্নাল এন্ট্রিটা দিলে দেখবেন আপনার ওটা মিলে যাবে। হ্যাঁ, না এটা তো আমি ডেবিট করছি ওপেনিং ব্যালেন্সে, কিন্তু এবার জার্নাল এন্ট্রি দেওয়ার পরে কি করতে হবে সেটা কিন্তু খেয়াল করে, না হলে রিকনসাইল হবে না। ক্লিয়ার? জার্নাল এন্ট্রিটা কোনো কোশ্চেন আছে? এটা আমরা বুঝতেছি, ঠিক আছে? বড় ভাই বুঝছেন এটা? তা আমি এটা সেভ দেই। ওকে, এখন আসেন আমি এখানে একটা রিলোড দিই। ওই দিন কিন্তু সফটওয়্যার খুব জ্বালাইছে বুঝছেন, আমাদের মতো, তাই না, অনেক কিছু। এবং এখন আসেন দেখেন, আমরা কি উইথড্র ওইগুলো সবই ক্যাটাগরাইজ করছিলাম? কিছু ক্যাটাগরাইজ কি বাদ ছিল? হ্যাঁ, ক্যাটাগরিও বাদ ছিল। ক্রেডিটটাও দেই নাই আমরা, তাহলে তো আমার মিলে না কেন? আচ্ছা, সেইটা আমি দেখি তো একটু ইয়ে করে, ব্যাংক ট্রানজ্যাকশনে যে দেখি তো, কিন্তু কোনো ইয়ে তো নাই, ফর রিভিউতে তো কিছু নাই। কারণ আমি যদি ক্যাটাগরি না করি না, নেই যে দিচ্ছি, ওপেনিং ব্যালেন্সটা তো দিলাম এখন। আচ্ছা দেখি, খুঁজে খুঁজে বের করবো, সমস্যা নাই। আসেন এবার চার্ট অফ অ্যাকাউন্টে আসেন। আমি আবারও বলি, না যতক্ষণ বুঝবেন না ততক্ষণ কোশ্চিন করবেন, কিন্তু না বুঝে চুপ থাকবেন না। বড় ভাই আমি কিন্তু বলে দিচ্ছি নাকি, আমরা এখানে শিখতে আসছি, আমি যতক্ষণ বুঝবো না ততক্ষণ আমি কোশ্চিন করবো। হতে পারে সেটা সিলি কোশ্চিন, বাট কোশ্চিন করতে হবে। আপনি যত নিচে যে কোশ্চিন করবেন তত আমারও শেখা হবে, আপনাদেরকেও আমি শেখাতে পারবো, কিন্তু চুপ থাকবেন। ক্যাটাগরি করা কঠিন। আমি ওই দিন তো আমি বলেই দিছি আপনাকে কিছু রুলস করতে হবে, তাই না? হ্যাঁ, রিয়েল এস্টেট বিজনেস, হ্যাঁ রিয়েল এস্টেট বিজনেস। আপনি যখন ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ নেবেন তখন ডিটেলস হবে না, আপনি জানেন না এগুলার কি পরিমাণে ইন্টারভিউ আপনি দিয়ে চলে যাবে না। আপনি ভেবেন না যে আপনার আপওয়ার বা ফাইবার বা আপনাকে ভাই এই যে দিলাম, যে এইভাবে হবে না। ওরা আপনাকে মিনিমাম $200-300 দিবে, $100ও দিতে, মিনিমাম $100 একটা কাজ থাকে এক মাসের হইলে। সেখানে কি আপনার সাথে ইন্টারভিউ না করে, আপনাকে যাচাই না করে ওরা কাজ দিয়ে চলে যাবে? এ কি $5 কাজ নাকি? যা যা পারে করে দেখ,
আপনাকে অবশ্যই ইন্টারভিউতে নিবে, ডিটেলস ওনাদের বিজনেস সম্বন্ধে আপনাকে আলাপ করবে। আপনার সাথে শুধু একবার ইন্টারভিউ হবে না, কিন্তু কয়েকবার হয়। কারণ আপনি ওই ব্যাংক ট্রানজ্যাকশন ধরে দেখে আপনি তো নদীতে থাকবেন যে আমি কী করব। কারণ ওরা তো আপনার ব্যাংক ট্রানজ্যাকশনের বাইরে কিছু দিতে চায় না বা দেয়ও না, প্রচণ্ড ব্যস্ত মানুষ। এখন আপনাকে ওই ব্যাংকের ট্রানজ্যাকশনের ধরন দিকে বুঝতে হবে যে ও কিসের ব্যবসা করে। তারপরে এমনও হতে পারে ওকে ইন্টারভিউ এসে আপনাকে কোশ্চিন করতে হবে যে এটা কি বিজনেস, কি ধরনের বিজনেস। তখন ওই রিলেটেড বিজনেস সম্বন্ধে আপনাকে আইডিয়া নিতে হবে যে কী ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট হতে পারে, এই বিজনেসটা কেমন হতে পারে। তা না হলে তো আপনি ধরতে পারবেন না। আর আরও কয়েকটা বলছি না যে এটা কি হবে, আমরা কয়েকটা সূত্র কথা বলছিলাম যে উনি আগে কি করছে, তাই না? পাশাপাশি ওনাকে তো আমরা একটা এক্সেল শিট করে দিব যে এইটা আমার ঠিক আছে কি না আপনি দেখে দেন, বুঝছেন, রিভিউর জন্য। আমি একটা বলি, যদি 100টা ট্রানজ্যাকশন থাকে তার ভিতরে আপনার 10 থেকে 15টাতে আপনি বেঁধে যাবেন, এটা বাদবেন, সবগুলোই বাদবেন না। ওই যে যেমন আমরা একটা ট্রানজ্যাকশন দেখে কিছুই বুঝতে পারি না, পরে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে ওইটা টোলের বিষয়, কারণ এই টোলটা তো একটা কোন আমরা বুঝতে পারতেছি, কিন্তু কিছু ট্রানজ্যাকশন দেখে আপনি বুঝবেন না, সেই ক্ষেত্রে ওর হেল্প পাবে টাফ, তখন ওই থিওরিগুলো অ্যাপ্লাই করতে হবে। এইগুলো থাকবে, তা না হলে আপনার তো এই জিনিসগুলো ইন্টারভিউ হবে আপনার সাথে, বুঝছেন, তখন তো বাকি কাজটা আপনাকে আপনার মতো করে আগাতে হবে। আচ্ছা আসেন, এইবার একটু খেয়াল করেন, আমি কিন্তু ক্যাটাগরি সব করে ফেলছি, বাট এইখানে এবার আমার ওপেনিং ব্যালেন্সটা একটু দেখি। এই যে ওপেনিং ব্যালেন্স, একটা জিনিস দেখা যাচ্ছে তো না, রেকর্ডিং তো দিচ্ছে, একটা জিনিস খেয়াল করেন, সি আছে দেখেন, আছে না, সি আছে, পাশাপাশি বক্স আছে একটা, প্রত্যেকটার সাথেই সি এবং বক্স আছে না? এখন ঘটনা হলো এই সি আর বক্সটা কি, প্রথম কোশ্চেন। পাশাপাশি দেখেন, এদিকে আসেন, আমার এই যে একটা ট্রানজ্যাকশন আছে 600, এই ব্যক্তির কাছে কিছু নাই, আছে? কেন নাই প্রশ্নটা এখানে, আমি তো ওই দিন ক্যাটাগরি করছি না। আচ্ছা ওইখানে কি উইথড্রর কি একটাই ছিল ফিগার? একটাই ছিল না। তা আমার কোশ্চেন হলো এইটা কেন আমার আসলো না সি, এবং আমার এই বক্স কেন আসেনি, সবগুলো আসলো, ও কেন আসলো না? আমি কি বিষয়টা হতে পারে কোশ্চেন। আপনাকে কিন্তু এই প্রত্যেকটা জিনিস চেক করতে হবে, যদি কখনো সি আর এই বক্স না আসে বুঝতে হবে কোথাও আপনার ভুল হয়েছে, আর এই সি না আসা, বক্স না আসা পর্যন্ত বুঝতে হবে আপনার এটা সঠিক হয়নি, অ্যাজ পার রুলস হিসাবে হয়নি। আপনি এখন এইটা দেখে দ্রুত করে চলে গেলে হবে না আপনাকে, কারণ ওরা তো অবশ্যই কিছু না কিছু জানবে, আর ওদেরও তো কোনো এক্সপার্ট থাকতে পারে। সেখানে যদি এই সি এবং বক্স না থাকে আপনাকে কিন্তু ধরে ফেলবে যে আপনার ওইটা কই, কেন হলো না, সবগুলো আছে ওইটা নাই কেন, এখন ওইটা নাই কেন এটা পরে দেখছি। আরেকটা জিনিস দেখেন, এই দেখেন এইটা ডাবল হয়েছে মনে হচ্ছে না, $4 কি আমার ডাবল ছিল? যাই আমি ট্রানজ্যাকশনে, হ্যাঁ আমরা একটা ইনপুট দিচ্ছি কিন্তু ওইটা দুইবার হয়ে গেছে, আমাদের বললাম না ম্যাচ কেন দেখাচ্ছে না, আবার পোস্টিং দিছিলাম, মনে আছে আপনাদের? তো এখন ঘটনা হলো কোনোটা আমি হয়তো ডাবল পোস্টিং দিয়ে দিচ্ছি, থাকতেই পারে, এইটার কি ট্রিটমেন্ট করব বা কি করব সেটা পরে আসছে। হ্যাঁ, প্রথমত আমি ওপেনিং ব্যালেন্সটা এইটাকে আপনার এই ক্লিক করে এইখানে সি দিয়ে দিবেন। কারণ কি আমি বলি, এই ওপেনিং ব্যালেন্সটা তো আগের ব্যালেন্স, তাই না? এখন আমার তো ওই 905 টাকাকে আমরা ধরে নিতে হবে যে এইটা অলরেডি রিকনসাইল করা, কারণ আপনি যদি ওই 950 টাকা মিলাতে যান, 950 টাকা 49 পয়সা, তাহলে তো আগেরটা রিকনসাইল করে আসতে হবে, বাট উনি তো আমাকে বলেনি আমার সাথে। আমি একটু বলতেছি এটা করে, আমার কথা কি বুঝছেন নাকি? এখন এই সিটাকে ম্যানুয়ালি আপনার দুইভাবেই করা যায়, এটাকে সিস্টেম দিয়েও সি আনা যায়, আবার নিজেও ম্যানুয়ালি করা যায়, ঠিক আছে? তো আমরা সিস্টেমে যাব না, আমরা এখানে যা ম্যানুয়ালি করলাম। কেন করলাম? যুক্তিটা হলো এই 950 টাকা এটা আমি ধরে নিলাম আগে সব ডাটা ঠিক আছে, কারণ আমার পক্ষে এখন আর ওই ব্যাক ডাটা তার নিয়ে তো আর আমার সাথে কন্ট্যাক্ট হয়নি, ক্লিয়ার?
তো আমি এটাকে সি দেওয়ার পরে সেভ দেবো। কীভাবে গেলাম খেয়াল করছেন? জাস্ট এই ডাবল একটা ক্লিক করলে এটা আসবে, আসার পরে এই বক্সের এখানে সি দিয়ে দিব, এটা রিকনসাইল হয়ে যাবে। ওকে, এখন আসেন ভাইয়া যে কোশ্চেন করছে হোয়াট ইজ দ্য মিনিং অফ সি অ্যান্ড বক্স। এই তো সিটা হলো আমরা ক্যাটাগরি করছি না, এই ক্যাটাগরিটা মানে আপনার ক্যাটাগরি তো না, আমরা কম্পিউটার ইনপুট দিছি, তাই দিছি না ওই সফটওয়্যারে। সিটাকে যদি আপনার ইংলিশে বলতে ক্লিয়ার মানে আমার এটা করা হয়েছে এরকম, মানে আমি এটাকে রিকনসাইল করছি বা ইনপুট দিছি, এখানে ক্লিয়ার অলরেডি করছি আমি, যদি সি থাকে ক্লিয়ার। বক্সটা হলো দেখেন আমি যখনই করছি জার্নালিংটি হয়েছে না প্রত্যেকটা, মানে পিয়ার হয়ে গেছে না, মানে আমাদের ডাবল এন্ট্রি সিস্টেমটা কি, একটা ডেবিট একটা ক্রেডিট, একটা ডেবিট একটা ক্রেডিট না, এই বক্সটা হলো ডেবিট ক্রেডিট। মানে যখনই একটা জার্নাল হয়ে গেছে নিয়ম মাফিক বা এটা মানে কি বলে এটাকে মিলায়ে দেওয়া, তখন ওই সবুজ বক্সটা, মানে আপনার এই যে $20 যে এখানে ইনপুট হয়েছে, এটা একটা জার্নাল এন্ট্রি হয়েছে না, হয়েছে কি না? তো জার্নাল এন্ট্রি হয়ে ওটা আমরা আমার সিস্টেম থেকে ওটা ক্লিয়ার করে, অর্থাৎ আরেকটা ট্রানজ্যাকশনের সাথে আমরা মিলাই দিছি, এই কারণে এই বক্সটা আসবে। যতক্ষণ না ওরা জার্নাল এন্ট্রি করবে, যতক্ষণ না নিয়ম মাফিক হবে, ততক্ষণ না সি আর বক্স আসবে না, আসবে না। এখন আসেন তাহলে সিটা কি বোঝা গেছে? সিটা ইংলিশে বলে ক্লিয়ার, যে হ্যাঁ এইটা আমার এর সাথে যে আমরা কি ছিল ওটাকে প্রথম একটা ছিল না রিভিউ ওখানে থাকার পরেই তো আমরা ওইটাকে ক্লিয়ার করে নিলাম না ক্যাটাগরিতে, এইটাকে এই মিনটা করতেছে, অর্থাৎ আপনি এটাকে জার্নাল ইনপুট দিচ্ছেন বা এটাকে আপনি সিস্টেমে ইনপুট দিচ্ছেন এবং ওই ইনপুটটা ঠিক আছে, মানে আর একটা ক্রেডিটও দিচ্ছে ওই বক্সটা আছে, কারণ এইটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। এমন চেকে আছে চলে আসছে, আপনার যখন রিভিউতে ছিল তখন এই সি কিছু আসবে না, যখন ওইটাকে ক্লিয়ার করে দিচ্ছেন বা ওইটাকে আপনি ক্যাটাগরি করতেছেন তখন এই সি আর এই বক্স আসবে। ক্লিয়ার? এখন আসেন একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই নিচে এই যে $600 কাছে কিচ্ছু নাই, তার মিনিং কি ও এইটা সিস্টেমেটিক ওয়েতে পায় নাই। এখন আমি কি করবো, আমাকে তো ওই সি আর ওইটা আনতেই হবে। আপনি দেখেন আপনি যদি এটাকে জোর করে হ্যালো আসসালামু আলাইকুম, আচ্ছা কি বলছিলাম, এখানে কিন্তু সিও নাই এই বক্সও নাই, খেয়াল করেন, তার মানে এইটা নিয়মমাফিক হয়নি। আপনি এই যে আমরা ওপেনিং ব্যালেন্স থেকে সি করছি, কিন্তু আমি কিন্তু এখানে বক্স আসে না, তার মিনিং কি আমি তো এটাকে জাস্ট ম্যানুয়ালি সি করছি, হ্যাঁ এই জার্নালও হয়েছে, কিন্তু আমি তো এটাকে আমি আগের গুলা তো আর করে আসি না, জাস্ট এই ক্ষেত্রে আপনাকে এই সি থাকবে। ওপেনিং ব্যালেন্সটা নিয়ে কোনো কিছু করার নাই, কারণ আমার তো ওপেনিং ব্যালেন্সকে যদি আমি ঠিক করতে চাই তাহলে তো আমার আগের মাসও করে আসতে হবে, কারণ আমার তো আর ওর সাথে আগের মাস নিয়ে কন্ট্যাক্ট হয়নি। এখন আসেন আমি এটাকে কী করবো, এটা দুইটা ওয়ে আছে, আমি যদি এখানে একে ম্যানুয়ালি সি বসাই দিই কিন্তু বক্স আসবে না, আমাকে তো বক্স আনতে হবে তাই না, তা না হলে তো আমার বক্স ধরবে যে আপনার কেন সবগুলো আছে এইটাই না কেন। এইবার আসেন আমি কি করি, আমি যাই আমার ভুলটা খুঁজে বের করি যে আমার কেন এ আসলো না। আমি যদি এখানে যাই, আপনি দেখেন আমি ট্রানজ্যাকশনে যাই, আসছি, আসার পরে ক্যাটাগরিতে যাই, হ্যাঁ এইখানে আমার ওই 600টাকে আমি খুঁজে বের করি, ও এটা এই যে এইটা না, এটাকে আন্ডু করি, হ্যাঁ এটাকে আন্ডু করলাম, দেখেন আন্ডু করার সাথে দেখি তো আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের কী অবস্থা, এটা তো অবশ্যই এখানে থাকার কথা না, থাকার কথা, সরে যাওয়ার উচিত, দেখে
আবারও চেক করি, কিন্তু খুব ঝামেলায় পড়তেছি। কালকে সেদিনেই সফটওয়্যারটা খুব একটা বাজে ইয়ে করছে। 600 আছে, থাকার কথা না, নাই না। 4টা নিয়ে আমি কিন্তু পরে আলাপ করবো, হ্যাঁ। 4টা কেন, আচ্ছা। তার মানে এবার যাই আমি, এইখানে আমি তো একটা রিভিউ করছি না, এই যে চলে আসছে, হ্যাঁ। এখন আসেন, এইটাকে আমি ক্যাটাগরি করব। এটাকে আমি কিসে দিব বলেন তো? এক্সপেন্সে দিব না, হ্যাঁ। এটাকে ডেবিট আইটেম, তো ওই কারণে ওরা ইয়ে দেখাচ্ছে। এইটাকে এখানেও দিব না। আমি ওইটাই ওই ইয়ে মালিক, এইটা মালিকটা নিতে পারো অবশ্যই, যে আমরা ওইটা আমাদের তো অন্য জার্নাল হবে। যদি মালিক নেয় তাহলে তো ওরা ক্যাপিটালে হিট করবে, উইথড্রয়াল ডেবিট হয়ে যাবে, ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, তখন তো অন্য ইয়েতে আসবে। ওইটা তো আর সরি, এটা এখানে দেবো না। এই যে এখানে কিন্তু অটো উইথড্রল আছে, দেখছেন? এই যে ওরা একটা মেমোতে আমরা যেটা লিখছিলাম এইখানে। আচ্ছা, আমরা একটা এটাকে আমরা পোস্টিং দিই কুইকবুকে, দেখি কুইকবুকে পোস্টিং দিলে কি হয়, হ্যাঁ। এটা কি জার্নাল দিব বলেন? উইথড্রল হিসেবে দিই, ধরে নিই। মালিক ধরবো না ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই কাজ করি আমরা। একটা ইয়ে জার্নাল এন্ট্রি দেই, জার্নাল এন্ট্রি দেই। ডেট কবে ওইটা? এই যে এইটা না, 4 তারিখে, জানুয়ারির 4 তারিখে না। কি দিব? রিটেন আর্নিংয়ে দেই না, ব্যবসার মতো দিই না। ব্যবসা এখন কেন উইথড্র করছে এটা একটা কোশ্চেন, তাই না? কি পারপাসে একটা উইথড্র করছে, এটাও তো একটা ইয়ে হবে। এক্সপেন্সার হতে পারে, কোনো কিছু কিনতে পারে, এটা পেটিকের জন্য ইউজ করতে পারে, বিভিন্ন রকমের হতে পারে, তাই না? যেটার উপরে বেশ আপনি যেইটা বেস করবেন সেইটা ইনপুট দিবেন। আপনাকে না জেনে তো ইনপুট, এখন আমরা তো ওইভাবে প্রত্যেকটা এক্স্যাক্ট বুঝতে পারতেছি না যে কেন কি খরচ এইটা হয়েছে, হ্যাঁ। এই জার্নালিংটি আমরা করতে পারি একটা। আর আমরা যদি এইখান থেকে ক্যাটাগরি করতে চাই, এইখান থেকে যদি ক্যাটাগরি এটাকে করতে চাই, ধরলাম আমাদের বিভিন্ন খরচ হতে পারে, এটা ভ্যাট। ব্যবসায়ের জন্য উইথড্র তো চেক দিয়ে উইথড্র করে, সেটা ওই টাকাটা কোন পারপাসে ইউজ হলো এইটা বড় ফ্যাক্টর। বিভিন্ন হতে পারে, হ্যাঁ। এটা আপনার এই বিভিন্ন হতে পারে। আমাদের ক্লোজিং ব্যালেন্সটা কত দেখছি? এইটার ক্লোজিং ব্যালেন্সটা কত দেখলাম আমাদের? 715 না, 672 সামথিং ছিল। এটা এটা
এবার মনে হয় আসছে, দেখবেন এই তো ওই দেখলাম, মানে কিছু সাইট আছে তো। Shit. দেখেন তো দেখা যায় কি না। 300 একটা ডিলিট যে করলাম। না, আমরা আমরা জার্নাল এন্ট্রি দিচ্ছি না। জার্নাল এন্ট্রি দিলে, আচ্ছা আপনি ইয়ে করে দিই নাই আমরা, এটা কি কি বলে, আপনি কোন হেডে দিব, এই যে এইখানেও এডিট করে এইখানেও আমরা দিতে পারবো। আমরা ক্যাশে ক্যাশে দিব, তাও তো ট্রান্সফার হবে, ওই ক্যাশ বাড়বে, তাহলে এটা জানাল হবে ক্যাশ ডেবিট ব্যাংক এডিট হবে। ক্যাশটা, হ্যাঁ, জেনারেলি এরা হলো ইয়ে করে এই সব কিছু ব্যাংকের হয়তো টাকাটা তুলে কিছু কিনতে পারে, সে যেটাই ইয়ে করতে পারে। হ্যাঁ, কি বলছেন আপনি ভাই? আচ্ছা, আমি বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন এইটা ব্যাংক থেকে ক্যাশে ট্রান্সফার হচ্ছে এইটা, তাহলে পরে আমাদেরকে এই যে ইয়ে করতে হবে, এই যে এইটা করতে হবে, এই দেখেন এইটাকে, তাহলে পরে যে রেকর্ড ট্রান্সফারে দিই তো দেখি, দাঁড়ান দেখি ক্যাশের কোনো ইয়ে আছে একটা, এইখানে ওই ইয়ে করতে হবে, ক্যাশ ইন হ্যান্ড নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেইটাতে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি আমি আপাতত আনক্যাটাগরিজ ইয়ে রাখি, ঠিক আছে। কি করলাম বুঝছেন নাকি? আমি একটু বলি ভাই, আপনি যখন এটাকে নিয়ে খেলতে পারবেন যে এটা কি হতে পারে, তখন দেখবেন যে আপনার হলো বিভিন্ন চিন্তা আপনি করতে পারেন। এখন আমাকে ট্রানজ্যাকশন দেখে, ব্যাংক স্টেটমেন্ট দেখে আমার পক্ষে কি সম্ভব, এটা কি হয়েছে, এমনও হতে পারে এই টাকাতে উনি অ্যাসেট কিনতে পারে, সেখানে ট্রিটমেন্ট আরেকটা। এমনও হতে পারে মালিক টাকা তুলে নিয়ে গেছে তার ব্যক্তিগত সেটা জার্নাল আরেকটা। আমার কথা বুঝছেন? এমনও হতে পারে উনি এই টাকাটা ক্যাশে ট্রান্সফার করছে, হতে পারে কি না। আমি কিন্তু ক্যাশে ট্রান্সফারটা এখন করলাম, যে আনক্যাটাগরিজ অ্যাসেট অর্থাৎ একটা হেডে ট্রান্সফার করছে সেইটা দেখালাম। কারণ আপনি যেভাবে চিন্তা করতে পারেন সেইভাবে আপনাকে ক্যাটাগরি করতে হবে। ক্লিয়ার? এখন আপনি যদি মনে করেন এই টাকাটা তুলে উনি একটা কম্পিউটার কিনছে, তাহলে কি কম্পিউটার ডেবিট হবে, ব্যাংক ক্রেডিট হবে, সেইটা ক্যাটাগরি করতে হবে, সেই অনুসারে আপনাকে ক্যাটাগরি করতে হবে, সে যেভাবে আপনি চান। কিন্তু আপনার এটা তো পুরোটাই মাথায় আসতে হবে। এখন এইটা স্টেটমেন্ট দেখে সম্ভব না, একমাত্র উনিই বলতে পারবে যে এই টাকাটা আমার কেন, কি কারণে এটা হয়েছে। এই দেখেন এখন আসছে, আসছে না? এখন মনে করেন, এবার আসেন ভাই, যে এখন কিন্তু সি প্লাস ইয়ে আসছে। এখন আসেন, যদি এমন হয় আমার কাছে মনে হয়েছে যে না, আমি পরে যে ক্যাটাগরি করার পরে বুঝতে পারলাম না ইনি তো এই টাকাটা মালিক উইথড্র করতে পারে, হতে পারে কি না? এখানে না, কি এসি চালানো আছে? হ্যাঁ, ওইটাকে ওরা ওখান থেকে ইয়ে করে। আচ্ছা, এখন যে জিনিসটাই হতে পারে আপনাকে সেইভাবে ক্যাটাগরি করতে হবে। আমি যেটা করলাম, ওই যে ভাই যেটা বললো যে টাকাটা তুলে সে ক্যাশে তুলছে, জাস্ট একটা হেডে ক্যাটাগরিজ নামে একটা অ্যাসেট করছে।
এখন আপনি যদি মনে করেন যে না আমার এই হেডে যাবে না, এইখানে কিন্তু এডিট করতে পারবেন আপনি। এই যে এইখানে যে এই যে এডিট অপশন আসছে না, এই যে আনক্যাটাগরি, এটাও কিন্তু আপনি চেঞ্জ করে আপনার যে হেডটা যাবে সেই হেডটা, অথবা এইখানে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেও নিতে পারেন। আমার কথা ক্লিয়ার? আপনি যেটা আসেন এখন, যেহেতু এ আসছে, এখন হলো এই চার্টটাকে কি করব। এইটা আমি মনে করলাম আমি ভুলে পোস্টিং দিছি, হতে পারে, পারে কি না? আবার এমন হতে পারে না আমি 4 টাকার একটা চেক ইস্যু করছি, ক্লায়েন্ট পরে তুলবে, তাহলে আমি এটা এভাবে রেখে দিতে পারি। বিভিন্ন ওয়েতে হতে পারে না, আমি ওনাকে $4 একটা চেক ইস্যু করলাম, উনি কী করলো, এই মাসে না তুলে পরের মাসে যা তুলছে, তাহলে নিশ্চয়ই এইটার ক্যাটাগরি হবে পরের মাসে। আমরা তো আর এই মাসে করবো না, করব। আরেকটা হলো আমি মনে করলাম এটা ভুলে আমার, আমি যেহেতু ওই দিন ডাবল এন্ট্রি দিয়েছিলাম, মনে আছে, তো আমি এটাকে ডিলিট করে দিই। এই যে যেটা নাই, এই যে এটাকে ডিলিট করে দিই। ডিলিটের সিস্টেমকে ক্লিক করে এই যে ডিলিট একটা অপশন আছে, এইখানে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এইখান থেকে আপনি ইচ্ছা করলে এই যে হেডটা আপনার মনে হচ্ছে এই হেডটা ঠিক হয়নি, তখন ওইখানে আরেকটা হেড দিতে পারেন। আমি যেমন বিভিন্ন ওয়েতে আপনাকে বলছি, আপনি যদি মনে করেন এই টাকাটা তুলছে, আপনি তো মনে করে না, ক্লায়েন্ট যদি বলে দেয় যে না এই টাকাটা তো আমি তুলছি, তা তুলছে কি কারণে, ব্যবসায়িক কাজে না আপনার প্রতিষ্ঠানের জন্য, তাহলে প্রতিষ্ঠানে তুললে তো এক ট্রিটমেন্ট, উনির পক্ষে তুললে আর একটা হেডে যাবে। এটা আপনাকে কিন্তু ওনার কাছ থেকে জেনে নিতে হবে। তো আমি এটা ডিলিট করি, এবার মিলছে, ঠিক আছে। এই সমস্যাগুলো কিন্তু আপনাকে খুঁজে বের, এইখানে কিন্তু সব সময় যে এই ফিগারে থাকবে তা না, কিছু জিনিস যদি আপনি ক্যাটাগরিজ না করেন সেখানে কিন্তু এই ফিগার বেশি থাকবে। ভয় পাওয়ার কিছু নাই, তখন যখন আপনি রিকনসাইল করবেন ডেট দিয়ে, তখন অটো মিলে যাবে, ওই টাকাটা আনরিকনসাইল হিসেবে থেকে যাবে। পরবর্তী মাসে যখন আবার আসবে, অর্থাৎ উনি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট ওই ফিগারটা যখন আসবে, তখন আপনি এটাকে ক্যাটাগরি করতে পারবেন। ওইখানে গেলে আপনার আপনি যে আপনি দেখবেন না, আপনাকে তো যখন চেক করবেন প্রতি মাসে আপনাকে চেক করতে হবে যে আমার C+ বক্স আসছে কিনা। তার মানে C+ বক্স না আসা মানে সামথিং রং, কোনো না কোনো ঘটনা ঘটছে। আমাদের হলো না, আমাদের তো ওইটা তো প্রথমে দেখাই নাই। কুইক বুক অটো ওইটাকে যখন আমরা এলোমেলো করে ফেলি, আমরা লিখছি উইথড্র, দিচ্ছি এক্সপেন্স এন্ট্রি, তার মানে ও তো ওইটাকে বলছে যে না তোমার এটা অ্যাজ পার রুলস ঠিক হয়নি। ওই কারণেই কিন্তু C+ বক্স দেখায় নাই ওইটা, তাই দেখাচ্ছে না। তারপরে আমরা আমাদের মতো করে একটা এসএডি দিলাম আপনার এই। জি ভাইয়া, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারতেছি? এখন আসেন বাকি কাজ আরও আছে। এইটা আমি আবারও বলি, ব্যাঙ্ক রিকনসিলেশনটা অনেক কঠিন কাজ, ম্যাক্সিমাম কাজই পাওয়া যায় ব্যাঙ্ক রিকনসিলেশন নিয়ে। আমরা শুধু আপনাকে র ডাটা জাস্ট হাঁটার মতো করে শেখাচ্ছি, আরও অ্যাডভান্স লেভেলের আছে। ওইটা কিভাবে আপনি শিখবেন, ওইটা শিখবেন বাসায় যখন প্রচুর প্র্যাকটিস করবেন, যখন ধরে ফেলবেন, তখন আপনার নিজের কাছেই মনে হবে যদি এইটা এই না হয়ে এই হয়তো, তখন ঠিক হবে, বিভিন্ন সমস্যায় পড়বেন। আমরাও এখনও বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ব্যাঙ্ক রিকনসিলেশন আছে বিভিন্ন। মনে করেন এইটা রিকনসাইল করার পরে যদি দেখলেন আপনার হলে হয়নি, ওই একটা এন্ট্রি দেন আপনি এলোমেলো মিলাই ফেলছেন, ওইটাকে ডিলিট করতে হবে কীভাবে, জেনারেলি ডিলিট করা যায় না, ওইটাকে কীভাবে এডিট করব, কীভাবে ব্যাক করব, অনেক, তখন আপনার মাথা হ্যাং হয়ে যাবে। 500 ট্রানজ্যাকশনের ভিতরে একটা খুঁজে বের করে ওইটাকে এন্ট্রি দেওয়া অনেক ঝামেলা হয়। আমি ওই দিন বলছি না আপনাকে, তার ওই 50-60টা দিয়ে বলবে না বাবা একটু ক্যাটাগরি করে নাও, এইটা কিন্তু বলবে না, ওদের তো ট্রানজ্যাকশন থাকবে অনেক। 500 ট্রানজ্যাকশন থেকেই একটা এই $4 মিলতেছিল না, এটাই খুঁজে বের করতে হবে না আপনাকে, কেন মিলতেছে না, আমি কি ডাবল এন্ট্রি দিছি, ক্লায়েন্ট তো জানে না যেটা ক্যাশ না সেটা এন্ট্রি দিয়ে বসে থাকে। শুনেন, ওরা শুধু খামাখা আসবে না, ওরা যখন জগা খিচুড়ি পাকাই দিবে ওই তখনই বলবে যে ভাই আমি আর পারতেছি না, আমার এটুকু করে দেন। আর ওইটাই খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে যে ও কোন কোন জায়গায় ভুল করছে, কোথায় ভুল করছে। হ্যাঁ হ্যাঁ,
আমার এই মনে করেন একটা ট্রানজাকশন এখনো ব্যাংকে ঢোকে না, ওইটাই তো বলতেছেন। আমি তো ওইটা আনডিপোজিটে রাখছি, আনডিপোজিটে রাখলে তার ব্যাংকে হিট করেনি, করবে? আমি যখন ওই টাকাটা পাবো সেই দিন তো আমার ব্যাংকে হিট করবে। ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স এটা। আমি তো এটা, কারণ ওই ওপেনিং ব্যালেন্স নিয়ে যদি আমি নাড়াচাড়া করতে যাই তাহলে তো আমার আগের মাসের রিকনসাইল করে আসতে হবে, তাই করে আসতে হবে না? কারণ আমি ধরেই নিলাম যে এই ওপেনিং ব্যালেন্সটা ঠিক আছে, অ্যান্ড আমি যদি ওপেনিং ব্যালেন্স, উনি তো আর আমাকে বলছে যে আপনার জানুয়ারি মাসেরটা আমাকে করে দেন, নিশ্চয়ই এই 905 যেটা এটা ডিসেম্বরের না, অ্যান্ড এই ডিসেম্বরকে উনি আমাকে কাজ দিচ্ছে, আর আমি কি ওইটারই কনসেপ্ট, তখন তো আবার পরের মাসেরটাই যাওয়া লাগবে, আমাকে যাইতেই হবে যদি আমি মিলাতে যাই। না, যখন আমার এই ক্লোজ কোয়ালিটি ব্যাংক দান আগের মাসে করা ছিল, আগের মাসে যে ক্লোজিং ব্যালেন্সটা ছিল, হ্যাঁ, যে ব্যাংক স্টেটমেন্টটা দিল সেটার ওপেনিং ব্যালেন্স অবশ্যই মিল থাকবে। 100% মিলবে এই লেনদেন দিয়ে মিলবে না, মিলবে না। আপনাকে এই 905, এখন মনে করেন উনি হয়তো ইন্টি দিছে 905 দেন না, অন্য কিছু হয়েছে, তাহলে কি আপনার মিলবে? কারণ আমি কি ওনার ওই গত মাসেরটাও মিলাতে যাব? কারণ ওইটা মিলাতে গেলে তো ভাই আমার তো তাহলে পরে ওই মাসের তো পরের মাসে আবার যেতে হবে, ওই মাসে তো পরের মাসে যেতে হবে, কারণ আমাকে শুধু ব্যাকেই হাঁটতে হবে। ওই কারণে তখন কি করব, তখন এই জার্নাল ইন্টি তো ওটা মিলাই নিতে হবে, তা নাহলে তো আপনার এই মাসে মিলবে না। অ্যান্ড জার্নাল ইন্টি দিয়ে হোক, সেটা ওই যে রেকটিফাই জার্নাল ইন্টি দেয় না আমরা, এমনকি আমার কি সব কিছু ওইদিকে 4-5 বছর আগের কিছু দেখা সম্ভব নাকি? একটা ঠিক করে নিতে হয় না, এটা ঠিক করবো কীভাবে? ওই যে জার্নাল এন্ট্রি দিয়ে আমরা লিখতে পারি রেকটিফাইড। আমি এরকম করছি তো, ওনার 2015 সাল থেকে কোনো কাজ, মানে কোনো মিল নাই, কারণ আমি কই 2015 থেকে ওর মিলাতে আসবো নাকি? আমি কি করলাম, আমি 23-এর কাজ, এই যে 23-এ, তখন আমি ওকে বলছি যে ভাই আমার পক্ষে তো আপনার সাথে কন্ট্যাক্ট আমার 23-এ, কারণ আপনার 22-এর রিকনসাইল আমি করে বেরোবো নাকি? আমি তখন ওই দেখলাম কত টাকা আমার স্টেটমেন্টে তো আছে। আপনি মনে করেন 22শে ডিসেম্বর পর্যন্ত একটা আমার কাছে, ও যখন আমাকে জানুয়ারিটা দিচ্ছে, জানুয়ারি তো ওপেনিং ব্যালেন্স আছে না, ওইটাই তো ক্লোজিং ব্যালেন্স ডিসেম্বরে, তো ওইটাকে আমি মিলাই জার্নাল এন্ট্রিতে মিলাই দিলাম। আমার পক্ষে ওইদিকে যাওয়া সম্ভব না, পিছনে যাওয়া। হ্যাঁ, আমি একটু আপনার হলো, যদিও এমন হতে পারে যেমন আমরা এটা কাজ করছি হলো জানুয়ারি মাসে, তাই না? এখন ডিসেম্বরে আমার একটা আনডিপোজিট ফান্ড আছে, আছে না? ডিসেম্বরে আমার যতক্ষণ অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ততক্ষণ তো আমি ওটাকে রিকনসাইল করবো না, যতক্ষণ আমার ব্যাংক স্টেটমেন্টটা না আসবে ততক্ষণ আমি রিকনসাইল করব, ওইটা ওইভাবেই থাকবে। আমার ব্যাংকে হিট করবে তখন আমি কুইক বুকে ওইটাকে আনডিপোজিট থেকে ব্যাংকে নিয়ে যাব। আমার কথা বুঝছেন কিনা দেখেন, প্রধান ধরবো। হ্যাঁ হ্যাঁ, আনডিপোজিট ফান্ড তো আর এক্সেলে থাকবে না বা ওই স্টেটমেন্টে থাকবে না। আনডিপোজিট ফান্ড তখনই ব্যাংক স্টেটমেন্টে যাবে যখন ওইটা আমার ব্যাংকে হিট করবে, ওই টাকাটা। হ্যাঁ, তার বুকে থাকবে, বা আপনাকে যদি দেয় তখন আপনি দেখবেন যে এই আনডিপোজিট ফান্ড তো আমি এই $600 ধরেন, এই $600টা এমন হতে পারতো যে ডিসেম্বরের জিনিস জানুয়ারিতে এসে ওর ব্যাংক অ্যাকাউন্টে হিট করছে, তখন আমার ওই আনডিপোজিট ফান্ড আমি কি করব, আমাকে ওইটাকে রিভার্স করতে হবে। তার মানে আনডিপোজিট ফান্ড কি করব, ক্রেডিট করব, ব্যাংক ক্রেডিট করব। অবশ্যই চেক করে আসতে হবে। আরও আছে যেটা মানে আমি এখন, যেমন হতে পারে ওই দিন স্প্লিট দেখাইছি না, হয়েছে না? ওই দিন কেউ ভাই জন্য একটা কোশ্চেন করছিলেন, আমি হয়তো ক্লায়েন্টের কাছে মাল বিক্রি করছি $500, হ্যাঁ, ওর থেকে আমাকে টাকা দিছে হলো, কথার কথা 300 দিল না, তার ওর থেকে মাইনাস করতে হবে না আমাকে, তখন একটা কি করতে হবে, আমি একটু যাই, এগুলা কিন্তু এগুলা অনেক কিছু আসবে, আপনারা প্র্যাকটিস করলে পরে চলে আসবে। এখন এখান থেকে অ্যাডভান্স লেভেলে দিতে গেলে তো এলোমেলো হয়ে যাবে। তারপর আমি একটু দেখাই ভাই, যেহেতু করলো, যেমন ও অলরেডি তো ক্যাটাগরি করে ফেলছি সব, তাহলে তারপর একটা করতে হবে না, ওইখানে একটা অপশন ছিল না ম্যাচ, আমি যেখানে ক্যাটাগরি করতে গেলাম সাইডে একটা ম্যাচ অপশন ছিল না, ওই ম্যাচে ক্লিক করলে ওই যে $500 ইনপুট দেওয়া আছে, ওই শুধু 500 না, যত টাকার ইনপুট দেওয়া আছে সব শো করবে, তখন ওইটা আপনি ওখানে ম্যাচ করে দিবেন। আমার
আমরা যে ইয়ে করব, ক্রেডিট কার্ড রিকনসাইল করবো এখন, ওইখানে আমি চেষ্টা করে দেখাতে পারি কিনা একই জিনিস। হ্যাঁ, আমার কথাটা ধরতে পারছেন কিনা দেখেন, শুধু বোঝার ট্রাই করেন। আপনি কারোর কাছে $500 একটা পণ্য বিক্রি করছেন, ওখান থেকে টাকা পাইছেন কত, ধরলাম $300। তার মানে কি এই $300 যেহেতু তাহলে ওর বই থেকে মাইনাস করতে হবে না, তখন ওই ফাইন্ড ম্যাচ অথবা ম্যাচ নামে একটা অপশন আছে দেখবেন, ওইটা ক্লিক করলে ওই 500 দেখাবে, তখন ওইটা জাস্ট ক্লিক করলে পরে আপনার অটো মাইনাস হয়ে যাবে ওইটা। এটা আমি দেখাবো বা এটা আপনার প্র্যাকটিস করলে আপনার হবে। আচ্ছা আসেন, তো এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি মোটামুটি ভাইয়া? এখন আসেন আমরা রিকনসাইল করি। আমি আবার বলি, আপনার এই যতটুকু করছি না, 672.11 মিলছে না, আফটার রিকনসাইল যদি ভুল ধরা পড়ে, আপনি ডিলিট করে মেলাতে গেলে আপনার ধান খারাপ হয়ে যাবে, অনেক কঠিন কাজ। এখন আপনি সি পর্যন্ত আপনি ডিলিট এই সেই আবার ডিলিট করে আবার পোস্টিং, আবার আমি দিলাম না একটা ডিলিট করে আবার মানে আপনি যত ইচ্ছা করতে পারবেন, কিন্তু রিকনসাইল করার পরে যদি আপনি এগুলো ডিলিট করতে চান, তখন ওই হিস্ট্রিতে অর্থাৎ অডিট রিপোর্টে থেকে যাবে। তাই যদি কখনো আপনারা ট্রাই করবেন এইভাবে রিপোর্টটা ওকে দিয়ে দিতে, এক্সেল শিটে এই যে এক্সপোর্ট এই, অথবা ওকে বলেন যে আপনার রিকনসাইল ডান, আপনি একটু চেক করেন। ও চেক করার পরে যখন কনফার্মেশন দিবেন, তারপর আপনি যাবেন রিকনসাইলে। আমার কথাটা বুঝছেন কিনা? আপনি যদি রিকনসাইল করে ফেলেন, ওইটাকে ব্যাক করে আবার নতুন করে ইনপুট দিতে গেলে আপনি মানে, আমরা যে কোনো এখন পারি, সমস্যা হয় না, কিন্তু ফার্স্ট টাইম একটু কঠিন কাজ, এটা ধরাটা কঠিন। আমার কথা বুঝছেন? যেহেতু দেখলাম আমাদের মিলছে, ধরে নিলাম, আমি ক্লায়েন্টকে আমি সরবরাহ করলাম, ক্লায়েন্টও বললো ভাই এভরিথিং ওকে, এখন আমি যাব রিকনসাইল। ভুলেও ক্লায়েন্ট ওকে করা না পর্যন্ত আপনি রিকনসাইলে যেন না। রিকনসাইলে যাওয়ার পরে যদি আপনার ভুল ধরা পড়ে, তাহলে ওইটাকে ব্যাক করে আবার সি এইটা নিয়ে আসাটা অনেক কঠিন। কারণ রিকনসাইল হয়ে গেলে কম্পিউটার ধরেই নেয় যে হ্যাঁ ভাই ওইটা ওর মেমোরিতে থেকে যায়। হ্যাঁ, এইটুকু দেওয়ার পরে যে দেখেন ক্লোজিং ব্যালেন্স মিলছে, আপনি একটু চেক করেন, ক্লায়েন্ট বললো হ্যাঁ ঠিক আছে ওকে, তখন আপনি যেমন ফাইবারে যদি কাজ করা হয়, ওখানে কিন্তু রিভিউর সিস্টেম আছে। আমি সাবমিট করার পরে টাকা পাওয়া যায় 15 দিন পরে, চেক করে ঠিকঠাক দেওয়ার পরে কি আসে, তারপরে টাকা দেয়। ভুলেও কিন্তু রিকনসাইল করে ওটা করতে যাবেন না, পারবেন না তা না, হবে না তা না, তখন দেখা যাবে যে আপনি আমার দিকে দৌড়াচ্ছেন ভাই তাড়াতাড়ি, কিন্তু আপনি ওইটা ঠিক করার পরে রিকনসাইল করলে সমস্যা নেই। আসেন রিকনসাইল করি। এবার কোথায় গেলাম দেখছেন তো, ডান সাইডে রিকনসাইলের একটা অপশন আছে, এইখানে ব্যাংকের নাম আছে, এখানেও যে অনেকগুলো ব্যাংক থাকতে পারে, যে ব্যাংকের রিকনসাইল সেই ব্যাংকে দিতে হবে। এইখানে আছেন হলো আমাদের ইন্ডিং ব্যালেন্স কত, 611 না, ডেট কত, 23 সালে না, ও আমরা ইয়ে করলাম না, ইন্ডিং ব্যালেন্স ডিসেম্বরে নাকি, এটা জানুয়ারির ফিগার না তো, জানুয়ারির ইন্ডিং ডেট জানুয়ারি। তার মানে আমি ইন্ডিং ব্যালেন্স 672 ঠিক আছে কিনা আমি একটু চেক করি। আমার ইন্ডিং ব্যালেন্স কত এখানে, যে 672 জানুয়ারি, হ্যাঁ 672.11, 672.11, ডেট কত 31, ঠিক আছে। স্টার্ট রিকনসাইল, না এখানে আসছে না, এই দেখেন এখন হলো, দেখেন স্টেটমেন্ট ইন্ডিং ব্যালেন্স এত সব আছে, এই যে এইখানে জিরো থাকা যাবে না, জিরো সরি এখানে ফিগার থাকলেই বুঝতে হবে যে আপনার সমস্যা আছে। এই যে সি মানে যে ক্লিয়ার ব্যালেন্স, সি, হ্যাঁ আমরা যে ক্লিয়ার করছি না 672, এইটা সেইটা দেখাচ্ছে। এই দেখেন ইন্ডিং ব্যালেন্স কত আসলো এখন 672, এইটাই কিন্তু সামনে মাসের জন্য আবার ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে।
এখন আমি ফিনিশ দিয়ে দিব যে আমার কাজ এভরিথিং ওকে, জাস্ট এই যে এইটা কিন্তু আপনি করে রেখেন, স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, এইটাই ক্লায়েন্টকে দিবেন, দেখো আমি রিকনসাইল করছি, ঠিক আছে? এগুলা সব স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিবেন, না হলে কিন্তু আপনার এই যে এখন বিগিনিং ব্যালেন্স চলে আসছে না, এটা তার মিনিং কি পরের মাসে আমি তো এটা জানুয়ারি করলাম, পরের মাসে কিন্তু আমি আর বিগিনিং ব্যালেন্সের এন্ট্রি দিতে হবে, জার্নাল এন্ট্রি, যেহেতু আমার অলরেডি দেওয়া আছে। আমি আজকে ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্টটা দিব, আপনারা ওটা প্র্যাকটিস করবেন। এই ছিল মূলত আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের একটা ক্লাস। গত ক্লাসকে আমরা কন্টিনিউ করছি না, ততক্ষণ পর্যন্ত ধরবেন যে আপনার মিলে না, ব্যাক করতে হবে। হ্যাঁ, তখন আপনি ওইখানে জিরো না হলে তো ফিনিশ না আসবে না, ওটা রেড মার্ক হয়ে যাবে, ওই যে বাইরে দেখাচ্ছে। ক্লিয়ার? এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে বলেন, বা কোনো থাকলে বলেন। এখানে আপলোড করার জন্য থাকবে তো প্রোডাক্টে, বুঝছি, প্রথম করতে গেলে নিচের দিকে থাকে। আপনি যখন প্রোডাক্টে যাবেন, যে দেখবেন নিচের দিকে আপনার হলো ইম্পোর্ট নামে একটা অপশন আছে। আমরা তো এর আগে করছি ডানে যেয়ে, আপনি যখন একটা পোস্টিং দিবেন ম্যানুয়ালি, তখন চলে যাবে ডানে। আপনি একটা পোস্টিং দিচ্ছেন ম্যানুয়ালি, আপনি একটা ম্যানুয়ালি একটা পোস্টিং দিয়ে তারপরে যাবেন, দেখবেন ডান সাইডে নিউ নামে একটা অপশন থাকবে, সেখানে ইম্পোর্ট আছে। আর যদি একদম নতুনভাবে করতে চান ইম্পোর্ট, দেখবেন ওই যাওয়ার পরেই প্রথমেই দেখবেন নিচের দিকে, ওটা চোখে পড়ে না, একদম নিচে। খেয়াল করেন আপনি, না হলে মেসেজ করেন, আমি দেখাই দিবেন। এইটুকু কি করলাম, কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনার এই ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ছোটো ভাই কোশ্চেন করো তো কোনো। হ্যাঁ, এইটা ডিপেন্ড করে কতগুলো ট্রানজ্যাকশন আছে। হ্যাঁ, যেমন আমি এখন একটা কাজ করতেছি 2023-24 জেরোতে কাজ করছি, ওইটা আমার তো বেশি সময় নাই, মানে ওই অফিস থেকে এসে শুক্র শনি বাদে করা অনেক কঠিন। তো বলছে আপনার যতদিন ইচ্ছা করেন। আমি বলছি যে 15 দিনে দিতে পারবো, তাই আস্তে আস্তে করেন, ঠিক আছে? এখন ডিপেন্ড করে ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট খুব দূরের উপর থাকে, আমার এখনই লাগবে এই সেই তাড়াহুড়া। কিন্তু ফাইবারে আবার আপনার নির্দিষ্ট টাইম থাকে, এর মাঝে টাইম বাড়ানো যায়। ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট আবার টাইম বাড়াই দেয় 10 দিন, যেইটাই দিতে পারে। কিন্তু কিন্তু আউট অফ মার্কেট প্লেসে করলে এটা নিজেদের মতো আলাপ করে করা যায়। এমনকি আমি যদি, যারা আমরা একদমই ফ্রি, তারা তো বেশি সময় দিয়ে অনেক সময় ধরে কাজ করতে পারবো না। আবার অনেকেই যারা ব্যস্ত থাকে, তারা তো আর ওইভাবে পারবে না। ফাইবারের এটা আপনারা যখন ওই ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, সেখানে লেখাই থাকবে যে আমি 100 ট্রানজ্যাকশন করব 3 দিনে বা 5 দিনে, এই অপশনটা থাকে। আবার 200 ট্রানজ্যাকশন বা 400 ট্রানজ্যাকশন করব 7 দিনে। ইচ্ছা করলে টাইমও বাড়ানো যায়। কারণ আপনি কতটুকুর ভিতরে করতে পারবেন এর উপর, এটা নিয়ে খুব একটা ঝামেলা হয় না, করে দিতে পারবো। হ্যাঁ, আর আপনি তাড়াহুড়া করলে ক্লায়েন্ট ভালো, যদি ক্লায়েন্টের খুব তাড়া থাকে, আর অনেকের থাকে না তো তারা, যে ভাই আস্তে আস্তে করেন। হ্যাঁ, ঠিকঠাক করে করেন। মানে এইটা হলো, ওরা আমাকে যে আমি যেগুলো করি সেগুলো নিয়ে অত যায় না। যে এখন ঈদে একটা পাইছিলাম, সেই দিন আবার গত বছরের ঈদে, আরে কিসের ঈদ, সেই ট্রেনের ভিতরে বসে বসে করতে আসছে, বুঝছেন? আমার এখনই লাগবে। এই নিয়ে ভাই কি দৌড়ের উপর ওই 2-3 দিন, মানে ডিফেন্ড ওর অফিসে, ও হলো ইনকাম ট্যাক্স জমা দিবে, ওরা অলরেডি ফাইন করছে।
ওরা একটা টাইম দিয়ে গেছে যে আগামী 15 তারিখের ভিতরে এটা সাবমিট করতে হবে। ওই নিয়ে আমার খুব ইয়ে করছে। তখন তো ভাই আর 500 না 550 ট্রানজ্যাকশন ছিল। এই নিয়ে খুব দৌড়ের উপর এই সেই করছে, মানে এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে কোন ধরনের কত ইমার্জেন্সি লেভেলের কাজ হবে। আমরা যে ব্যাংক রিকনসিল করলাম, এখানে তো ব্যাংকের স্টেটমেন্টও যে রিকনসিল করলাম, হ্যাঁ, তো যখন কাস্টমার কি তার গ্রুপকে শেয়ার করে না ব্যাংক স্টেটমেন্টে শেয়ার করে? জেনারেলি ব্যাংক স্টেটমেন্টটাই শেয়ার করে। আর তাহলে আমি রিকনসিল করবো কার সাথে? আমরা তো দুইটা রিকনসিল করতে হলে যে কাস্টমার কোম্পানি ক্ষেত্রে যেটা হয়, আমরা হয়তো বা কোম্পানি ক্ষেত্রে আমি একটা করতেছি, ব্যাংক একটা আলাদা গ্রুপ মেনটেন করতেছে, হয়তো আমারটা মেইন আমি কি করি ব্যাংকের যে গ্রুপ ডাটা আছে সেটা ঠিক ধরে আমি আমার আপনাকে ব্যাংক বেস করে কাজ করতে হবে। হ্যাঁ ব্যাংক বেস করে করবো, কিন্তু এখানে তো আমরা ব্যাংক স্টেটমেন্টই দিয়ে দিচ্ছি, কাস্টমার ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছে। না, ওর কুইক বুক তো আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে না, বা আপনাকে একটা ইউজার দিবে না। আমার মানে আপনি তো আর আপনার কুইক বুকে কাজ করবেন না, করবেন তো ওর কুইক বুকে। আপনি তো দেখতেই পারবেন যে ওর কুইক বুকে কত আছে আউটস্ট্যান্ডিং, ব্যাংকে কত, কুইক বুকে কত, তখন তো দুইটা আপনি দেখতে পাবেন। ধরতে পারছেন আমার কথাটা? মানে আপনার কোশ্চেনটা ছিল যে আমি তো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে করছে, তাহলে ওর বইয়ে কি আছে, ওটা তো ওরাই মেনটেন করতেছে। মেনটেন করলেও তো আপনি তো ওর অ্যাকাউন্টে ঢুকে কাজ করবেন না। কারণ তখন তো ওর গ্রুপে যে গ্রুপ হয় এক্সপেন্স ক্যাটাগরি বা সব হ্যাঁ, কিছু করে, সেখান থেকে আমরা এসে না, অনেক সময় অনেকেই করে, অনেকেই করে না। ওরা যা স্টেটমেন্ট দিয়ে বলে এটা ক্যাটাগরি করে দাও, অনেকেই হয়তো 100টা আছে 20-30টা ক্যাটাগরি করে রাখে। হ্যাঁ, সেটা আপনি দেখতে পারবেন, ওই যে ওই লিস্টে দেখতে পারবেন। আমরা দেখলাম না চার্ট অফ অ্যাকাউন্টে কিছু ক্যাটাগরি করা হয়নি, ওইখানে সব থাকবে। আপনি একটা একটা করে ক্যাটাগরি করবেন, একটা একটা করে আপনার মিলে যাবে। বুঝছেন? প্র্যাকটিস করছিলেন ভাই? আপনি প্র্যাকটিস করছিলেন? করছেন? তো আপনি আগাই গেছেন। হুম, ভুল এন্ট্রি দিয়েছেন, পরে বুঝছেন যে এটা ভুল এন্ট্রি হয়েছে। এইসব তো আপনাদেরকে বলেই দিছি যে এগুলা হলো আপনার ইয়ে করেই এগুলা ইনপুট করতে হবে, তাই না? আপনার সেন্স কাটাতে হবে। হুম, হ্যাঁ, না, এগুলা আপনার ওইগুলা সঠিক করতে হলে আপনার ইয়ে করতে হবে, ওর কাছ থেকে এক্সাক্টটা জেনে নিতে হবে। আপনার সঠিক বোঝা কঠিন, বুঝছেন? আচ্ছা, আমরা একটা ব্যাংক রিকনসিলিয়েশন ইয়ে দেখি, এটা কোথায় আচ্ছা, আমি এখন আর ওইটাকে কিভাবে কনভার্ট করতে হয় ওইটা দেখাবো না। হ্যাঁ, কনভার্টটা পারবেন না, ইয়া থেকে কিভাবে পিডিএফ থেকে এক্সেলে করে সিএসভিতে করতে হয় এটা নিয়ে তো আর আমার মনে হয় আমরা একটা ক্লাসে দেখাইছি। আরেকটা জিনিস না, না, আমি কিন্তু এই যেটা দিচ্ছি এটা তো আমার ক্লায়েন্টেরই জিনিস। আপনি যেটা চাচ্ছেন এটা কিন্তু ক্লায়েন্টই আমাকে দিছে, এটা তো আর আমার বানানো না। ওইটা তো রেকর্ড না থাকে, এটা তো না, ওইটা তো কোম্পানির সম্পদ না, ওইটা আমার দেওয়া যায়। ওটা তো রিকনসাইলটা তার অ্যাসেট না, এটা সম্ভব। এটা কোনো কোম্পানির তথ্য ওইভাবে আমি স্টেটমেন্টে দিচ্ছি, আপনি নিজে করবেন। এই যে একটা মিলালাম না, ওইটা একটু ইয়ে। আচ্ছা, আমাদের যে ক্রেডিট কার্ডের কথা বলছিলাম একটু বলি। ব্যাংকের যদি কোনো টাকা থাকে ওটার মালিক তো আপনি, কিন্তু ক্রেডিট কার্ড থেকে কিন্তু আপনার লোন, এটা তো আমরা বুঝি। অর্থাৎ একটা ক্রেডিট কার্ডের ইয়েটা দেখাই আপনাকে। ওই আমাদের এই যে ক্রেডিট কার্ড, হ্যাঁ, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইটারও কিন্তু নিয়ম একই। আবার বলি,
আর নিয়ম কোনটা, সেটা হলো ওপেনিং ব্যালেন্স কত, ক্লোজিং ব্যালেন্স কত, ডেবিট কত, ক্রেডিট কত, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে খুঁটে খুঁটে বের করতে হবে। এখন কোশ্চেন হলো ব্যাংক স্টেটমেন্ট আর এই ক্রেডিট কার্ডের পার্থক্যটা কি? এ কিন্তু টোটালি উল্টা, একটা অ্যাসেট একটা লাইবিলিটি, তাই না? আপনি যখন ব্যাংক থেকে তখন আমরা কি করছি, ব্যাংকে যখন হয়েছে যখন টোটাল ডেবিটগুলোকে আমরা কি করছি, টোটাল ডেবিটগুলোকে হলো আমরা মাইনাস চিহ্ন দিচ্ছি আর ক্রেডিটগুলোকে আমরা প্লাস চিহ্ন দিয়ে করছি না। এটা কিন্তু টোটালি উল্টা। কারণ কি জানেন, এই স্টেটমেন্টটা হয় হলো ব্যাংকের পার্সপেক্টিভ, অর্থাৎ ওই ক্রেডিট কার্ড যে করে ওই কোম্পানি, অর্থাৎ আমি যখন টাকা তুলি, আমরা যখন টাকাটা তুলি ক্রেডিট কার্ড থেকে, তখন ওইখানে কিন্তু প্লাস হিসাবে থাকে আর ওদের জন্য, আর আমি যখন জমা দিই তখন মাইনাস হিসাবে থাকে। খেয়াল করেন, এটা কিন্তু প্যাসের বিষয়, তাই না? অর্থাৎ ক্রেডিট কার্ড থেকে যদি আপনি মনে করেন আপনার লিমিট আছে 1,00,000 টাকা, আপনি যদি টাকা 20,000 তুলেন, তখন ওই সিস্টেমে কি ওই 20,000 মাইনাস দেখাবে, সরি প্লাস দেখাবে, তাই না? যখন টাকা জমা দিবেন তখন মাইনাস দেখাবে। মানে যে টাকা জমা দেবো ওইটা হচ্ছে আমার ওই যেটা আগে প্লাস দেখাচ্ছিল ওইটা প্লাস থেকে মাইনাস হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কি, ব্যাংকের ক্ষেত্রে আমরা জমা দিলে প্লাস হয়, তুললে মাইনাস হয়। কিন্তু আর ক্রেডিট কার্ড টোটালি উল্টা, অর্থাৎ আপনি যখন টাকা তুলবেন তখন প্লাস দেখাবে, আর যখন আপনি জমা দিবেন তখন মাইনাস দেখাবে। কারোর কোনো কোশ্চিন আপনি কি বুঝছেন? বলেন, আপনি বলেন কী খবর ভাইয়া, ক্লাস মিস করছিলেন নাকি? ভিডিওটা কি দেখছেন? কিছু কোনো কোশ্চিন আছে? কোশ্চিন তো থাকা দরকার, ক্লাস না করে যদি সব বুঝে যান। বলেন তো ক্রেডিট কার্ডের বিষয়ে কি বললাম ভাইয়া? ব্যাংক থেকে যখন আমরা ক্রেডিট কার্ডের মতো টাকা তুলি তখন ওদের এখানে স্টেটমেন্টটাতে, স্টেটমেন্টে প্লাস থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর যখন ওই ক্রেডিট কার্ডের এগেইনস্টে আবার টাকা জমা দিই তখন মাইনাস থাকবে। মাইনাস হিসেবে, মাইনাস দিতে হবে। তাই না? কিন্তু সমস্যাটা হলো ব্যাংকের ক্ষেত্রে আর উল্টা। ব্যাংক স্টেটমেন্টে যখন আমি টাকা তুলি তখন মাইনাস, যখন জমা দিই তখন প্লাস। এবার তাহলে আমি কি করব? আমি যখন এটাকে কনভার্ট করার পরে, এই স্টেটমেন্টটাকে আমি কনভার্ট করার পরে আমাকে কি করতে হবে, এই সাজানো গুজানো কিভাবে আছে তো আমি তিনটা করব, করার পরে এইবার উল্টাই দিতে হবে। অর্থাৎ এদের যেটা মাইনাস সেটা আমার ওখানে প্লাস হবে, আর আমার যেটা প্লাস সেটা মাইনাস হবে। আমরা কি করছি বলেন, আমরা যখন ব্যাংকের করছি তখন তো উইথড্রলকে মাইনাস হিসেবে দেখাইছি না, এইখানে উইথড্রলকে প্লাস হিসেবে দেখাতে হবে, আর জমাকে হলো মাইনাস হিসেবে দেখাতে হবে। ক্লিয়ার কিনা? যখন আমরা ক্রেডিট কার্ডের রিকনসিলিয়েশন করব তখন আমাদের যেমন এই দেখেন, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কত 16 না? আচ্ছা, 16 আগে কি আছে? প্লাস। তার মানে এইটাকে আমি কি করব, মাইনাসে নিতে হবে। যদি তাই হয়, দেখেন এই যে 16 আগে মাইনাস, ক্লিয়ার? আবার একটা জিনিস দেখেন, এই যে এইখানে আছে -3.36, সেই ক্ষেত্রে এটা কি হবে, মাইনাস প্লাস 3.36। তার মিনিং করা না, এটা আমি কনভার্ট করে রাখছি, এখন এইটাকে শুধু আপলোড করব, কারণ আমি আর ওই কনভার্ট কীভাবে করতে হয় এটা দেখাচ্ছি না, যেহেতু আমরা ব্যাংক স্টেটমেন্টে দেখাইছি। শুধু পার্থক্যটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ব্যাংক আমরা করছি ব্যাংকের রিকনসিলিয়েশন, এখন আমাদের কিন্তু ক্রেডিট কার্ডের এটার জন্য আবার আমাদের এই থিওরিটা মাথায় রাখতে হবে। ব্যাংকের ক্ষেত্রে আবার বলি, ব্যাংকের ক্ষেত্রে আমরা স্টেটমেন্টটা দেখে যেগুলো উইথড্র করছে সেগুলোকে আমরা মাইনাস হিসাবে দেখাইছি, তাই দেখাইছি না? মাইনাস হিসাবে এখন স্টেটমেন্টগুলোতে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন থাকে না, থাকে শুধু লেখা থাকে কি উইথড্র বা ডেবিট, আগে যেটা ছিল সেটাকে আমরা মাইনাস হিসেবে দেখাইছি, প্লাস জমাটাকে আমরা প্লাস হিসেবে দেখাইছি। কিন্তু এই ক্ষেত্রে এখন এই যে আমরা যে ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটা দেখাইছি, এইটা হলো প্লাস চিহ্ন আছে না, এইটাকে মাইনাস, অর্থাৎ এইখানে যেগুলা মাইনাস থাকবে সেগুলো প্লাস করতে হবে, আর যেগুলো প্লাস থাকবে সেগুলোকে মাইনাস করতে হবে।
ক্লিয়ার ভাইয়া, বুঝছেন? ইকবাল ভাই, আপনি কি বিষয়টা ক্লিয়ার? পারবেন না ভাই? আপনি বুঝতে পারতেছেন কিছু? এগুলা এই সিস্টেমই কিন্তু এইটা, ওই কারণে ক্রেডিট কার্ড যখন রিকনসাইল করবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসেন, আমরা যদি যাই একটা, এটা আপলোড করব আমি, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি কুইক বুকে যাই। প্রথমত ওই ক্রেডিট কার্ড নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে। আমি দেখি ক্রেডিট কার্ডের কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে কি না। চার্ট অফ অ্যাকাউন্ট এখানে করে এইখানে চার্ট অফ অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড নামে কিছু আছে কি না দেখি তো। নাই। তার মানে আবার একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না? তো যাই, আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এখানে ম্যানুয়ালি একটা ক্রিয়েট করি। চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। এইখানে দেখেন তো ক্রেডিট কার্ড বলে, ক্রেডিট কার্ড নামে একটা অপশনই আছে। আমি ধরলাম এটা কি ক্রেডিট কার্ড, আমার এটা দেখি তো। হ্যাঁ, আমি এটা দেখতেছিলাম, কি নাম এটার, প্রতিষ্ঠানের নাম কি, ভিসা না মাস্টার, ক্রেডিট ওয়ান আমাদের একদম। আচ্ছা যাই হোক, আমরা একটা ক্রেডিট কার্ড বলেই সেভ করি। ক্রেডিট কার্ড এগুলো যদি থাকে, ওপেনিং ব্যালেন্স ইত্যাদি, আমরা ওপেনিং ব্যালেন্সটা বলছি আমরা জার্নাল এন্ট্রিতে মিলাবো। ওকে, আচ্ছা এখন আমি আপলোড করি এগুলা। আপলোড করতে হলে কিভাবে করতে হবে, এই যে লিঙ্ক অ্যাকাউন্টের পাশে দেখেন আপলোড ফর্ম, এগুলা কিন্তু আমি দেখাইছি, এগুলা নিয়ে ডিটেলস আলাপ করবো না। এই যে ক্রেডিট, এইখানে মোস্ট ইম্পর্টেন্ট এটা, এই যে এটা না চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ এইগুলা নিয়ে অনেক কথা বলছি। এইখানকার ডেটের ফরম্যাটটা আমি দেখে নিই কী অবস্থায় আছে এটার। এটা এই কোন মাস দেখি তো, এখানে জুলাই না, তার মিনিং হলো এইখানেও মাস আগে, তাই না? মাস আগে না, এইখানে হলো 22 সালের জুলাইয়ের। ক্রেডিট কার্ডের কিন্তু আবার ওই জানুয়ারি টু ডিসেম্বর এরকম হয় না, বা জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি 1 এরকম হয় না, এটা মাসের মাঝামাঝি হয়। খেয়াল করবেন, দেখবেন যাদের ক্রেডিট কার্ড এটা মাঝামাঝি হয়। অর্থাৎ আমাদের যেমন যে ক্রেডিট কার্ড আছে এটার নিয়মটা হলো এই মাসের, অর্থাৎ মনে করেন ফেব্রুয়ারির 10 তারিখ, পরের মাসের 10 তারিখ, অর্থাৎ ওরা 1 তারিখ টু শেষ তারিখ দেখায় না। আমি সাউথ ইস্টে আছি। আচ্ছা এখন আসেন, কোথায় ছিলাম আমরা, এইখানে না, ডেট ফরম্যাটটা দিই মাস আগে না। এগুলা নিয়ে অনেক আলাপ করছি, এগুলো তো আমরা বুঝি না। এখন এই অবস্থা, এখানে আমরা এর আগে বলছিলাম, মনে আছে কি না, মনে করেন সব করার পরে আমার মনে হচ্ছে আমি এইটা নিব, যেটা সিলেক্ট করবেন সেইটা আপলোড হবে। ওকে, সেভ। ক্রেডিট কার্ড ব্যাংকের ভিতরে পার্থক্যটা শুধু ওইটুকুই ক্যাটাগরি, কিন্তু এখন আমি আগের নিয়ম অনুসারে কিছু ক্যাটাগরি করবো ইত্যাদিতে, বাট পার্থক্যটা মাথায় ওইটা রাখতে হবে যে ও মাইনাস থাকলে ওটা প্লাস, এটা ইয়ে করতে হবে। এখন এখানে ইয়ে করি, আমাদের এটা এইখানে আছে কয়টা, 16টা ট্রানজ্যাকশন। হ্যাঁ, এটা অ্যামাজন দেখছেন, এখানে যদি আমরা এই দেখেন ম্যাচ নামে অপশন আছে একটা জিনিস আমি বলি, যাই হোক, আমি ওই যে একটু আগে একটা বললাম না, যদি আগে থেকে বিল থাকে, আমি একটা ট্রানজ্যাকশন একটু বড় দেখে নেই, যেমন আমি একটা এমনও হতে পারে যে আমি সেল করছি ওনার কাছে
করার পর উনি আমাকে টাকাটা দিল আমার ক্রেডিট কার্ড, পারে কি না? ওইখানে আমরা এই ক্ষেত্রে কি করতে হয়? অর্থাৎ আমি ওনাকে সেল করলাম, উনি আমার ক্রেডিট কার্ডে টাকা জমা দিয়ে দিছে। যেমন এইখানে দেখেন কত আছে, 231, এইটা ধরে নিই আমরা, হ্যাঁ আমি এইটাই দেখাবো। এইখানে কত আছে, 231.89। হ্যাঁ, আমি এটা মনে করি ওনার কাছে আমি $300 একটা পণ্য বিক্রি করছি। যদি তাই করি তাহলে এখানে পণ্য হবে, ইনভয়েস হবে, নগদ তো আর না, না পরে নাই উনি দিবে। কথা না বুঝলে কিন্তু কোশ্চিন করেন। একটা দেই যে বাবা, কারণ না আমি তো নাই দেখতেছি। ডেটটা ফ্যাক্টর, ডেটটা আমরা দিব কি হলো, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কই পাবো? এখানে ডেটটা জুলাই, না জুলাইয়ের 22 সালে, 22। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমরা একটা ডেট ধরি, আমাদের মনে করি যে এটা জুলাইয়ের, ওইটা তো 20 তারিখ, আমি মনে করি 1 তারিখে এই পণ্যটা বিক্রি করা। হ্যাঁ, এইটার পণ্য টণ্য তো আপলোড করা নাই আমাদের এখানে। আচ্ছা যাক, আমি এখানে যা আছে সার্ভিস দিয়েই করি, এটা যাই থাক, আমি $300 ধরি, এটা এক্সামটেড। ওকে, এটা বুঝছেন তো কি করতেছি? ইনভয়েস করলাম। এখন আসেন, এইখানে ছিলাম না, এইটু একটু বলি। হ্যাঁ, এই যে এখানে দেখেন কিছু অপশন আছে, ভালো করে দেখেন। ওই দিন বলছিলাম কি না, ক্যাটাগরি তো ক্যাটাগরি আমরা যেটা করছি, এইখানে ম্যাচ কথাটা আসবে হলো, আমরা এখন যেটা আগে থেকে এখন এন্ট্রি করে নিলাম না। হ্যাঁ, রেকর্ডেড ট্রান্সফার বলতে যে একটা কাজ করলাম না, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ট্রান্সফার হয় তখন ওই রেকর্ডেড ট্রান্সফারে যেতে হয়। ক্লিয়ার? আর রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট, যদি আমরা ক্রেডিট কার্ড এই ব্যাংক ডেবিট করে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করি, তাহলে পরে এই অপশনটাতে আসতে হবে। কিছু অপশন ওরা দিয়ে রাখছে। হতে পারে হ্যাঁ, আপনি ট্রান্সফার করছেন, তখন ক্রেডিট কার্ডে আসবে। হ্যাঁ, আর এই ক্রেডিট কার্ড রেকর্ড অ্যাজ কি আছে, রেকর্ডেড ট্রান্সফার বলতে আপনার হয়তো দুইটা অ্যাকাউন্ট আছে, একটা এসবিসিডি, এক ব্যাংক থেকে আরেক ব্যাংক ট্রান্সফার করে না, অথবা এক ব্যাংক আমাদের এক শাখা থেকে আরেক শাখায় আমরা করি না, অনলাইন বিভিন্ন কাজ আছে না, আরটিজিএস করি, তারপর আরও কি ক্লিয়ারিংয়ের চেক দিই, এই সবগুলো রেকর্ডেড ট্রান্সফার। অর্থাৎ এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যদি আপনি ট্রান্সফার করেন, তো সেটা আবার কীভাবে হবে? আপনার অ্যাকাউন্টে। এখন আপনি যদি আবার এই অ্যাকাউন্ট ডেবিট করে ক্লায়েন্টের পেমেন্ট করে, সেটা তো আর রেকর্ডেড ট্রান্সফার হবে। হ্যাঁ, ইন্টার ট্রান্সফার যেগুলো আমরা করে থাকি। আচ্ছা, এইখানে আসেন ম্যাচ, এইটা না, হ্যাঁ ডেট কত ছিল আমার, এই ডেটটা খেয়াল করেন, ডেট খেয়াল করতে হবে। দেখি এটা সেপ্টেম্বরে, হ্যাঁ মাঝে মধ্যে লাগে যে এই সিস্টেমে মাঝে মধ্যে আসতে চায় না। এই দেখেন এটা আসছে না আমার মনে হচ্ছে। আমরা তো কীভাবে ডেট ঠিক করলাম,
ক্যাপিটালে দিয়ে দেওয়ার পরও কেন আসবে না? ডেট কি 22 সালে দিছে? আমার ইনভয়েস ক্রিয়েট হয়নি। ক্রিয়েট তো হলো, ক্রিয়েটেড হয়ে 101 নাম্বার ইনভেস্টমেন্ট হলো 1001 ডেট মনে হয় না আমার কাছে। ডেটের ঝামেলা হচ্ছে না। এর এই যে ইয়ে হচ্ছে, এই ডেটটা নিয়ে আমার বেশি ব্যাক বেশি ব্যাকডেট এলো। ওরা আবার না ভাবে যে এটা হলো ইয়ে হয়ে গেল নাকি। এক বছরের বাইরে চলে গেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা অনেক আগের হয়েছে তো, দেখি তো। আচ্ছা, বন্ধ। ইনভয়েস তো সাথে আগেই দিলাম না, কিন্তু আসবে না কেন? ডিউ ডেটটা এখানে দিছি তো, এই কারণে দেখি ডিউ ডেটটা চেঞ্জ করে দাও। 2 বছরের জন্য ওকে বাকি দিয়ে রাখি। হ্যাঁ, এই কারণে ইয়ে আসছে না, এই লাস্ট 1 ইয়ারের এই কারণে শো করতেছে না। আমি বুঝছি, কিন্তু আমরা কি লাস্ট ইয়ে করতে পারবো না? আমার যদি মানে অনেক আগেকার কারণে মনে হয় এখানে মনে হয় 1 বছরের আগেটাই ইয়ে করা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি একটা 12 মান্থ ওভার হয়ে গেছে তো। হতে পারে এই এই যে কোথায় যেন ইয়ে দেখলাম আমাদের। অপশন যেখানে 6 মাস 3 মাস আমরা ইয়ে করতে পারো না, আমাদের তো একটা মানে কাস্টমাইজ করতে পারবো না। আচ্ছা, দেখি ইয়ে করলে কি হয়, ওই কারণে ওইটা শো করতেছে না। আচ্ছা, আমরা একটা লেটেস্ট একটা ইয়ে দিই তো, মানে এখনকার একটা ইয়ে দিয়ে দিত, কি অবস্থা ওটা শো করে কিনা। এটা শো করতে পারে না লজিক্যালি, মানে আমি করতেছি 22 সালের, এখন 25 সালের এইটা, আর এইখানে 1 বছরের এইখানে এই গ্যাঞ্জামের কারণে, অর্থাৎ আমি যদি ওই স্টেটমেন্টটাকে, হ্যাঁ ওই স্টেটমেন্টটাকে যদি এই রিসেন্ট ইয়ার দিয়ে আপলোড করি তাহলে আমার মনে হয় হবে। আর যাই হোক, আমি একটু আপনাকে দেখাই আমরা যেটা মানে মূলত যেটা ইয়ে দেখাতে চাচ্ছিলাম সেইটা কি হয় না, এটা আমার অর্থাৎ এইখানে, হ্যাঁ ওইটার উপরে ক্লিক করার পরে যদি আপনি ম্যাচ দেন না,
মানে আমার এটা আসছে না ওই ডেটের একটা ইয়ের কারণে। যদি আপনি এই ম্যাচ চিহ্নটা দেখেন দেন, এই যে আমি ম্যাচ দেওয়ার পরে এইখানে আমি যে $300 ইয়ে দিলাম না, সমস্ত কিছু এখানে শো করবে। আপনি যেটাকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে ম্যাচ করে দিবেন, ওটা অটো হয়ে যাবে। আমি বিষয়টা বুঝছেন কিনা দেখেন। অর্থাৎ আপনি ওই যে আমার 231 যে ওইটা করা যাবে যদি আমি ডেটটা ঠিক করে আপলোড করি, তাহলে কিন্তু এটা দেখানো যাবে। জাস্ট আমি বোঝানোর ট্রাই করতেছি। ওর উপরে ক্লিক করে ম্যাচ অপশনে গেলে তখন হলো ওরা যতগুলা আছে, আপনি যত ইনভয়েস করছেন সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, শো করার পরে আপনি জাস্ট এটাকে ম্যাচ করে দিলে আমার ওইটা ম্যাচ হয়ে যাবে। এইটা সেই ইনভয়েসের সাথে ম্যাচ করে দিলে ওই পরিমাণ টাকা অটো এটা ডিলিট করে নেবে। পারবেন না? আপনি ইয়ে করেন, আপনারা একটা কাজ করেন, ওই আমি যে স্টেটমেন্টটা দিলে ওইটা রিসেন্ট এই 2024 বা 25 সালের এটা নিয়ে, ঠিক আছে, নিয়ে প্র্যাকটিস। আচ্ছা আমি হলো হ্যাঁ, এটা একটু ডেটটা আপডেট ইয়ে করে নিন জুলাইয়ের। জাস্ট ডেটগুলো যেখানে আপনার 22 আছে তো 22কে 24 করেন। 25টা এখন আসে নাই জুলাইয়ের, আপনারা 24 করেন, তাহলে দেখবেন যে আপনার যদি না আসে আপনার দেখেন। এইটাকে যদি আমি 25 দিয়ে আপলোড দিই না, দিব নাকি? সময় লাগবে না, থাক, এটা তো সময়ও কম। পারবেন না এটা করতে ভাইয়া? না, আমি যেটুকু বললাম এইটুকু তো বুঝছেন। জাস্ট এখানে যে 2022 আছে এটাকে 25 করে দিয়ে করবেন এবং এই ম্যাচ করবেন, দেখবেন যে হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি একটু আরেকটা দেখাই। এই যে যেমন এইখানে আছে, এইগুলো তো বলছি না, ম্যাচটা দেখালাম। রেকর্ড আর ট্রান্সফার, এটা কি জিনিস? ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করবে। স্প্লিটটা কিন্তু দেখাইছি, মনে আছে? অ্যাড তো বলছি প্রথম কথা না, যেগুলো যে ট্রানজ্যাকশনের উপর ইয়ে করে অ্যামাজন, ছোট্ট একটা, এই কারণে এটা দেখাচ্ছে না। যখন আপনি দেখেন এই যে যদি বড়টা সিলেক্ট করি, হ্যাঁ, এই যে মনে করেন এইটাই, তখন এই যে দেখেন বড়টা দেখাচ্ছে, ইয়া হচ্ছে। বা ক্রেডিট, আরেকটা জিনিস একটু দেখাই আপনাকে, দেখেন। হ্যাঁ, এইখানে যদি একটু দাঁড়ান, এই 16 দেখায়, এইখানে 3টা দেখাবে। অর্থাৎ আপনার হলো যদি খরচের যেগুলো আসবে সেইগুলার ওই, কারণ রিসিভ, ওই ক্রেডিট কার্ড পেমেন্ট রিসিভ, ওটা কি ওয়ার্ডটা খেয়াল করছেন? তার সাথে তো খরচের সম্পর্ক না। এই দেখেন, এইটা হলো রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। আমরা যখন হ্যাঁ, আমার যখন পেমেন্ট করবে তখন পেমেন্ট করছে, মানে আমরা কি করতে পারি, আমরাও পেমেন্ট করতে পারি, আবার ও তো আমাকে ক্রেডিট কার্ড দিতে হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে তো আমরাও পেমেন্ট করতে পারি। হ্যাঁ, খরচ দেখাবে, ডেবিট থাকবে, এই যে এইখানে থাকবে, এইটাতে থাকবে, ঠিক আছে। এছাড়া আর পার্থক্য নাই, এই ক্যাটাগরিগুলো আপনারা একটু পড়েন। হ্যাঁ, এখন আমি কি শেষ পর্যন্ত দেখাই দেবো যে বাকি কাজ তো ব্যাংকের মতো যেটা করলাম এইটাও একই। হ্যাঁ, রিকনসাইলটা করলাম না, ওইভাবে এই ক্রেডিট কার্ডের এইটা করবেন। বিষয়টা হলো একটা জিনিস দেখবেন যে এটা 2025 দিয়ে করেন। হ্যাঁ, এখন আসেন আমি একটু পেপালটা দেখাই। আরেকটা বলি, আমরা নেক্সট ক্লাস এই ব্যাংক রিকনসাইলেশন রিভিউ ক্লাস করব। ওই দিন রিভিউ করব, পাশাপাশি ওই আপনাদের পরীক্ষা নিব। পরীক্ষা বলতে এই নেক্সট ক্লাস আমাদের লাস্ট ক্লাস কুইক বুকের, আমরা ওই দিনে রিভিউ ক্লাসটা রাখবো, পাশাপাশি আমাদের হলো এই সার্টিফিকেটের এক্সাম দিব। না, আপনার করেন, আমরা তো সামনে কি শুক্রবার পড়তেছে 21-এ, ও তাহলে ওই দিন ক্লাসও হবে না। শুক্রবারে যদি গভর্নমেন্ট হলিডে হয়, আজকে কি গভর্নমেন্ট হলিডে? ও আজকেও তো গভর্নমেন্ট হলিডে, তাহলে আজকে কেন ছুটি? আগামীকাল শুক্রবার যদি হয় ওই দিন আগামী, তাহলে অবশ্যই ওই দিন ছুটি থাকবে, আমাদের ক্লাস হবে না। কিন্তু
আমাদের কোনো শুক্রবারে যদি গভর্নমেন্ট হলিডে বলে সেদিন ক্লাস হয় না, গ্রুপে আর সেটা জানাই দিবে। হ্যাঁ, ঠিক আছে। এমনও হতে পারে যদি আপনারা পড়তে চান অনলাইনে, যেহেতু সময় হচ্ছে অনলাইনে নিব না। হ্যাঁ, কারণ ওই দিন তো ভিডিও রেকর্ড করবো না, ওই ভিডিও রেকর্ডিং করা যাবে না। হ্যাঁ, আচ্ছা ওইটা আমি মেসেজ হোক আর যাই হোক অনলাইনে যারাই দিব না। হ্যাঁ, মানে আপনারা পাস করে যাবেন এই নিয়ে আপনার চিন্তা নেই, আমি শুধু প্রচেষ্টা দেখাই দিব। প্রচেষ্টা দেখাই দিলে আপনারা এক্সাম দিতে পারবেন। আরে আমি তো থাকবোই, আপনার ওই একজনকে দিয়ে দেখাই দিলে বাকিটা পারবেন। আর আপনি আসবেন, ওই পাস করানোর দায়িত্ব তো আমার। আপনি ক্লাসে এসে পরীক্ষা দিয়ে পাস করার দায়িত্ব আমার। এটা নিয়ে আপনি চিন্তা নিয়েন না। আচ্ছা, পেপারটা একটু আলাপ করি। হ্যাঁ, ক্রেডিট কার্ডের বিষয়টা কিছু বোঝা গেছে? ক্রেডিট কার্ডের বিষয়ে প্রথমত বলি, যেগুলো মাইনাস থাকবে সেগুলোকে প্লাস করে নেবেন, আর যেগুলো প্লাস থাকবে সেগুলোকে মাইনাস করে নেবেন। সেকেন্ড কথা হলো, এখানে বিভিন্ন অপশন দেখাইছি, রেকর্ড ট্রান্সফার, ম্যাচ, তারপরে আরেকটা কি ছিল, এডিটের একটা অপশন ছিল। এই বিভিন্ন অপশনগুলো দেখাইছে, এগুলো কিন্তু আপনারা নিজেরা প্র্যাকটিস করে প্রশ্ন করবেন যে এটা কেন হলো। হয়তো আপনারা বুঝেন, এই কারণে হয়তো কোশ্চিন করে না প্রত্যেকটা এই জিনিসটা। পেরোলটা দেখাবো। হ্যাঁ, পেরোল ভাইয়া, ফিক্সড অ্যাসেটটা আমরা জিরোতে দেখাই। এইটা তো দেখানো, মানে সিস্টেম একই। ফিক্সড অ্যাসেটে আবার যেমন এই যে একটা এখানে অ্যাডভান্স নামে মানে একটা অপশন আছে, দেখি এই যে ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, এই ফিক্সড অ্যাসেট আর জিরোটা আবার এর থেকে ভালো, মানে এর যে অপশন আছে একই সিস্টেম একই, বাট ভালো। আমি চাচ্ছি জিরোতে ওই ফিক্সড অ্যাসেটটা দেখাতে, আমরা জিরোতেই দেখাই। জিরোর জন্য আলাদা করে ফিক্সড অ্যাসেটের একটা অপশনই আছে। আমরা হয়তো নেক্সটে আপনার পেরোলের কীভাবে জার্নাল এন্ট্রি দেয় এইটা দেখাবো, পাশাপাশি তো যতটুকু পারা যায় ওটা দেখবো না, সমস্যা নাই। ফিক্সড অ্যাসেটটা আমরা ওই জিরোতে দেখাবো। যদি এখানে দেখাই তাহলে জিরোতে দেখাবো না, আর জিরোতে মানে দুইটা একই কাছাকাছি, এটা নিয়ে সমস্যা না। পেরোলটা ইয়াটা একটু আলাপ করি না। পেপালটা আমি বলি, বাংলাদেশের যে ওই দিন বলছিলাম বাংলাদেশের ইয়েটা যে, হ্যাঁ না, বাংলাদেশে অনুমতি নাই, বাংলাদেশে পেপালের অনুমতি নাই। তো পেপালটা আর আমাদের দেশে যে বিকাশ একই, এই পেপালের মাধ্যমে ইন্টারন্যাশনালি পেমেন্ট হয়। ইন্টারন্যাশনালি আমরা অ্যাকাউন্ট খুলতে পারি না, অনেকে আবার বিভিন্ন সিস্টেমে অ্যাকাউন্ট খুলে। আমি আবার কি করি, যে আমার আবার এক ভাইয়া থাকে হলো ইউএসএ, তার ওই অ্যাকাউন্ট ইউজ করি, ও আবার আমার টাকা ফাঁকাটা দেয় বিকাশে। ওই জেল একটা দেখালাম না, জেলটা হলো একই ওদের। হ্যাঁ, ওই আমাদের বিকাশের মতো ওরাই ওইখানে সিস্টেম করে, যেহেতু আমাদের এখানে ওই অ্যালাউ নাই। পেপালটার মূল কথা হলো, আমি একটু আপনাদেরকে করি। পেপাল আর ব্যাংকের প্রায় কাছাকাছি, এখানে আবার ওই ডেবিটকে ক্রেডিটকে ডেবিটের কিছু নাই। পেপালের মজার সমস্যা হলো কিছু ট্রানজ্যাকশন থাকে যেগুলা মনে করেন আমরা অনেক সময় বলে দেওয়া হয় যে এই টাকাটা অমুককে সেন্ড করেন। আমার হয়তো পেপালে টাকা আছে $100, আমরা বলে দিলাম যে আপনি এখান থেকে $20 সেন্ড করেন, তখন ওইটাকে ওরা মাইনাস করে রেখে দেয়। খেয়াল করেন, সেন্ড করতে বলছি, এমন হতে পারে যে ভাই এখন সকালে বললাম আপনি 3টার দিকে সেন্ড করেন, আবার বলার পরে আমার মেসেজটা দেওয়ার পরে তখন ওরা কি করে, এই সকালে ওইটাকে মাইনাস করে রেখে দেয়। এখন দুইটা অপশন হতে পারে, আইদার পেমেন্টও হতে পারে অথবা পেমেন্ট নাও হতে পারে। যদি পেমেন্ট না হয় তাহলে আপনার আবার টাকা ব্যাক আসতে হবে, আর পেমেন্ট হয়ে গেল তো গেল। এই কারণেই পেপালের স্টেটমেন্টটাতে বিভিন্ন থাকে, কখনো অর্ডার লেখা থাকে, কখনো ফরমাইজ, অর্থাৎ ওই জাস্ট লেনদেন হবে না যেটা, সেই ট্রানজ্যাকশনগুলো এখানে রাখা যাবে না। কিন্তু ওইটা কিন্তু শো করবে, আমি যে অর্ডার করছি ভাই টাকাটা ওনাকে সেন্ড করেন, ওইটা কিন্তু স্টেটমেন্টে দেখেন। এই যে এটা হলো পেপালের একটা স্টেটমেন্ট। এখানে একটা জিনিস দেখেন, ছোট করি না,
অনেক বড়। আবার বলি, এগুলা কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড বলেন, পেপাল বলেন, যত রকমের মাদক 3 কলামের বেশি কিন্তু আপনি নিতে পারবেন না। মানে যতই থাক আপনাকে 3 কলামেই আনতে হবে। হ্যাঁ, এটাও রিকনসিলিয়েশনের। এখানে তো অনেকগুলো অ্যামাউন্টের না, হেড আছে, আপনার ব্যালেন্স তো একটাই আছে, বা ইয়ে আছে, কিন্তু ব্যালেন্সটা তো একটাই। একটু দেখেন। আরেকটা বলি, আরেকটা মজার বিষয় হলো, পেপাল তো ইন্টারন্যাশনাল, হোম কারেন্সি বাদে। যে মনে করেন আপনি যদি ইউএসএ হয়, তাহলে ওর হোম কারেন্সি কি? ইউএসডি ডলার। এখন অনেকে আবার দেখা যাবে যে পেপালে প্রথমে ওই আপনাদের মাল্টি কারেন্সির কথা বলি। যদি মাল্টি কারেন্সি মনে করেন আপনার একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট আছে, আপনি বাংলাদেশি টাকায়, তাই না? আপনি কি করবেন? আপনার সমপরিমাণ টাকা জমা দিতে হবে। সমপরিমাণ টাকা জমা দেওয়ার পর ওইটা কনভার্ট হয়ে ইউএসডি ডলার হয়ে যাবে, তাই তো হয়। আপনি কিন্তু এখন $100 জমা দিবেন, এই $100 সমপরিমাণ টাকা আপনাকে জমা দিতে হবে না ব্যাংকে? জমা দেওয়ার পর ওরা ওইটাকে কনভার্ট করবে ওই দিনের রেট, কনভার্ট করে না ওরা পাঠাবে, তাই পাঠাবে না? আমাকে যখন আপনাকে কোনো ক্লায়েন্ট পেপালে রিকনসাইল, সেটাকে হোম কারেন্সি রিকনসাইল করতে হবে। আমি যদি বাংলাদেশে থাকি, আমি তো আর ইউএসএর রিকনসাইল করবো, আমার টাকাটা রিকনসাইল করতে হবে। অন্য কিছু থাকলেও ওগুলোকে ডিলিট করে দিতে হবে। আমি যদি, আপনি যদি ইউএসএর ক্লায়েন্টের কাজ করেন, ইউএসএর ক্লায়েন্টের কাজ করলে ওখানে ওখানে কি থাকতে পারে? পাউন্ড থাকতে, বিভিন্ন থাকতে পারে, যেহেতু ইন্টারন্যাশনাল। আপনি তো বাকিগুলো নেবেন না, আপনি শুধু ইউএস ডলারের গুলো নিয়ে করেন। অর্থাৎ যদি থাকে ওগুলো ডিলিট করে দিতে হবে। না, ওইটা তো না, আপনি শুধু ইউএস ডলার, আপনি যে টাকাটা জমা দিয়েছেন ওই ইউএসডি ডলার নিয়ে কাজ করতে হবে। আপনি তো আর জিবিপি তো ইউকে, ওইটা তো আপনি রিকনসাইল করতে হবে না আপনাকে। আচ্ছা, এই যে এই খেয়াল করেন, এই অর্ডার ইউএসডি, এইখানে দেখেন ওইটা ইয়েটা কোথায়? দেখেন তো, দেখা যাচ্ছে? হ্যাঁ, এইখানে দেখেন তো, এই যে কত আসছে? এটা 12.96, তাই না? 12.96, এটার কি হলো? এই দেখেন 3.3, এইটা কত? 33-53 না? খেয়াল করেন, এইটা কত? 12.96, তাই না? এটা কোন রেটার? এটা 12.96। আমার কত আসছে? 53 সাথে এটা কত যোগ, 12 কত যোগ করলাম? ধরেন একটু ইয়ে করে দিই, ধরেন যেটার পাশে যে অর্ডার লেখাটা থাকবে না, 53, 65, আরেকটা কত এখানে আছে, তারপরে এইটা যোগ হলো, আর এইটা কত? এটা 65, তাই না? আমার এইটার এখান থেকে এটা মাইনাস হয়ে, খেয়াল করেন ভাই, এই যে আমার এই ব্যালেন্সটা কত? 33-53 না? এর সাথে 12.96 যোগ করে কি যোগ হওয়ার কথা না? এটা কি যোগ হয়েছে? তার মানে কি এইটা কোনো ট্রানজ্যাকশন হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ব্যালেন্স, ট্রানজ্যাকশন ব্যালেন্স। অর্থাৎ এই যে এই 12.96, এইটা কি কোনো ইফেক্ট আনছে এখানে? হ্যাঁ, এইটা নেওয়া যাবে না, এইটাকে ডিলিট করে দিতে হবে। দেখেন, আপনি যদি এটা ডিলিটও করে দেন, তাহলে কি এই ব্যালেন্সের উপরে কোনো ইফেক্ট আসবে? আসবে? ঢুকে নাই। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ট্রানজ্যাকশনগুলা, এই যেমন এখানে খেয়াল করেন,
এইখানে এইখানে খেয়াল করার পর দেখেন এই যে সব এক না, এখানে 10 10 10 একই না, এই ট্রানজ্যাকশনগুলো কোনো এই যে অর্ডার এইটা কোনো ইফেক্ট আনে নাই, অর্থাৎ হ্যাঁ ওই যে আমি যেটা আপনাকে বললাম না যে আপনি একজনকে অর্ডার করছেন, সে মাইনাস করে রাখছে, বাট ওইটা আবার ক্যান্সেল হয়েছে। অর্থাৎ আপনি যখন হলো ইয়ে করবেন, ওই শুধু অর্ডার না, যে ট্রানজ্যাকশনটাগুলোকে ব্যালেন্সে হিট করবে না সেইটাকে আপলোড করা যাবে না, আনবো না। আমার কথা বুঝেন কিনা দেখেন, কারণ আপনাকে এই ব্যালেন্সগুলো দেখতে হবে, যেটা হিট করবে না সেটাকে আপনি আনা যাবে না, আনলে পরে তো আপনার মিলবে না, মিলবে না। আরেকটা জিনিস বলি, আপনাকে তো 3 কলামে সেট করতে হবে, কিন্তু এই যে এখানে যে ইয়ে আছে না, এই কী বলে এটাকে, ফিগুলা কিন্তু নিচে দিয়ে দিতে হবে। এই কপি করে নিচের দিকে ফি হিসাবে আমরা নিচে দিয়ে দিই। এখন কোশ্চেনটা হলো, আপনি কি এই গ্রসটা নেবেন না নেটটা নেবেন? নেট নিতে হবে, কারণ এর থেকে ফি মাইনাস হইতে এই ফিগার, যেহেতু আপনি এই ফিগার নেবেন, আর এই যে ফিগুলা, এই ফিগুলাকে কপি করে নিচেই নিয়ে যাবেন, একবারে পেপাল ফি হিসাবে নিয়ে আপলোড দেবেন। হ্যাঁ, আপনি নিচের দিকে নিয়ে যাবেন, এইগুলা এই ফিগুলা। আপনি তো প্রথমে তো এই অ্যামাউন্টগুলো রাখবেন না। এখন এই ফিগুলা কি করবেন, এইগুলাকে ধরেন কপি করে এর নিচে নিয়ে যাবেন, এই নিচেই রাখবেন। না সবগুলোই রাখবেন, হ্যাঁ সবগুলোই রেখে দেবেন, কারণ আপনি তো 3টা কলামের বেশি তো ইউজ করতে পারবেন না। না ওই ফি হিসাবে তো আপনার এন্ট্রি দিতে হবে না, যে আমার এত টাকা ফি, এক্সপেন্স হিসেবে তো আপনাকে ওটা দেখাতে হবে না। ওইটার ভিতরে তো টোটাল ফিগার এমন হতে পারে যে আপনি কাউকে পেমেন্ট করছেন $100, তাই না, সেটা হলো মাল কেনার জন্য, ব্যাংকে চার্জ দিয়েছেন $2, এই ব্যাংক চার্জ তো আর ওইটার ভিতরে আপনি ইয়ে করতে হবে না। হ্যাঁ নেট হচ্ছে না, আপনি যদি গরজ, ওই ভাই যেটা বললো, আপনি যদি গরজ দেখান তাহলে ফিলটা আলাদা করা দরকার নাই, আমার 2টা যোগ করেই তো এইটা, কিন্তু ফিটা আপনাকে, যেহেতু আপনি নেট নিচ্ছেন, ফিটা মাইনাস করে, তাহলে ফিটা না দেখলে তো পুরোটা মিলবে না, কারণ আপনার এই ব্যালেন্সে ফিটা হিট করছে না। আর এইগুলা মনে করেন এই যে ফি যেগুলা, হ্যাঁ এই যে আপনার এই যে ফি যেগুলা আপনি যদি এখানে ফিল্টার করে ফি লিখবেন, দেখবেন সব চলে আসবে ফিগুলা, তখন ওই ফিগুলা নিচে বসাই দিতে হবে। আমি একটু দেখাই, এই যে আপনার এই দেখেন দিয়ে দিব, আপনারা আমি করে দিব, আপনি বললে আমি করে দিব, সব আমার কাছে আছে। হ্যাঁ আপনার র ফাইল দিব, তারপরে আমি ওইটাও দিয়ে দিব, 2টাই দিব। হ্যাঁ আপনি দেখেন এই যে এখানে মনে করেন এখানে আপনার কত, এই 2টা, হ্যাঁ এই 2টা নিলেন, নেওয়ার পরে এই যে ফি যেটা, এটাই তো ফি না, এইটা কপি, এইটা ধরেন থাকলো আমার যদি এখানে থাকে, আর এইটাকে আপনি হ্যাঁ ফি হিসাবে দেখাই দিতে পারেন, কারণ আপনার ফি তো দেখাতেই হবে, না হলে তো আপনার হিসাব মিলবে না। ফিটাই তো ডেসক্রিপশন হিসাবে থাকবে, আর এই হ্যাঁ, আর এই যে এখানে তো আপনার ডেসক্রিপশন, ওইটার তো আর এইটা তো আর ফি থাকবে না, এইটা আপনি এর সোজা যে ডেসক্রিপশনটা থাকবে সেইটা দিবেন, পারবেন না এটা? আমি এই ফাইলটা দিব আপনাকে, আমি শুধু দেখাই দিলাম, যেহেতু কি বলো এটাকে, রিকনসাইল করা তো সবগুলো এক, আমি তার এখন এটাকে আপনাকে সমস্যাটা কোথায় সেইখানে আইডেন্টিফাই করে দিলাম, আপনি এইভাবে সাজাই নেবেন, সাজা নিয়ে এটা আপলোড করবেন। এখন কেউ এই যেমন ফিগুলাকে আপনার নিচে দিতে হবে, এইখানে তা আপনার ফি যদি এইভাবে রাখেন তাহলে 4টা কলাম হয়ে যাবে, 4টা কলাম তো আর আপলোড নিবে না, তখন ফিগুলাকে আপনার এদিকে রাখতে হবে। হ্যাঁ মাইনাসে থাকবে না, অপশনটা ইউজ করতে চাচ্ছি না কেন, 0তে হলো 3টার বেশি করা যাবে না,
একই রাখে। এখন যদি 0-তে 3টা, এইখানে আমি 4টা করলাম, তাহলে গোলাই হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম ইয়েগুলাই হলো আপনার 4টা করা যায়। করা যাবে, আপনি অপশনাল হিসেবে সেটা করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে ওইটা মাথায় নেওয়া দরকার নেই, কনফিউশন। ওই কারণে আপনারা এই আলাদা আলাদা করে নেবেন। এখানে আমি আবারও বলি, আপনি অবশ্যই চেক করবেন যে এই ট্রানজ্যাকশনটা কি ব্যালেন্সে হিট করে। এই যে ব্যালেন্স, তো এখানে কিন্তু ওপেনিং ব্যালেন্স দেখতে হবে আপনাকে। ওপেনিং ব্যালেন্স এইখানেও আছে, এই যে ওপেনিং ব্যালেন্স এইটা, আর এখান থেকে কিন্তু ওপেনিং ব্যালেন্স আপনাকে বের করতে হবে। আছে তো, ওইগুলো লাগবে না, ওইগুলো বিভিন্ন কিছু হাইড করে রাখছে। আমার হলো দরকার কি, আমার দরকার হলো ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। ও তো ডিটেলস তো আমার অনেক আছে, সেগুলো নিয়ে তো আমার লাভ হবে না। আপনি শুধু 3টা নেবেন, ডেট, আর এইখানে নেবেন হলো নেটটা নেবেন, আর ফিটা নেবেন। নিলে দেখবেন আপনার ব্যালেন্স মিলে যাবে। নিচে, হ্যাঁ, নিচে নিয়ে যাবেন। আর ওরা তার আগে এই এখন একটা জিনিস দেখেন, এইটা কত হয়েছে বলেন তো? এই 21 এই গ্রস এত, এইটা এই ফিগারটা কোন ফিগারের সাথে যোগ করে কত হয়েছে? 3081.5। এখান থেকে ওপেনিং ব্যালেন্স বের করতে পারবেন না? হ্যাঁ, এই যে উপরে আছে, আমি যদি এটা আমি হাইড করে যদি দিই, আপনাকে ওপেনিং ব্যালেন্স কিন্তু এটা বের করতে হবে। হ্যাঁ, এই হলো মূল পেপালের যে কাহিনিটা। আমি জাস্ট বলে দিলাম যে এভাবে করবেন, আপনারা প্র্যাকটিস করেন। তারপরে যদি নেক্সট হয়, আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দিব না যে এইভাবে করতে। বাট প্র্যাকটিস না করলে কিন্তু এই ভুলগুলো আপনি ধরতে পারবেন না। প্রথমত আমরা কি করলাম, ব্যাংকের রিকনসিলেশনটা পুরোটা দেখেছি, পাশাপাশি কি দেখালাম, ক্রেডিট কার্ডটা কীভাবে করতে হবে ওইটা কিন্তু দেখিয়েছি। পেপালটা করলে লাভ হবে কি, এই রিলেটেড তো শুধু পেপাল না, বিভিন্ন রকমের এই পেমেন্ট বা পেমেন্ট গেটওয়ে আছে। আপনি কিন্তু এটা না বুঝলে তখন ওইগুলো করতে পারবেন না। হ্যাঁ, এখন পিডিএফ দিলে তখন আপনাকে কনভার্ট করে নিতে হবে, এটা কনভার্ট করা এক্সেলে। এখন এইটাকে আমার সুন্দর করে সাজায় আমার 3টা কলামে নিতে হবে। আমার এখানে ব্যালেন্স আছে কত, ক্লোজিং ব্যালেন্স, এই যে এইটা ক্লোজিং ব্যালেন্স না, এই ক্লোজিং ব্যালেন্সটা আমাকে মিলতে হবে, তাই না? এই মিলতে হলে পরে তো আমার টোটালটাই দেখেন এখানে কত আছে, একটু খেয়াল করি আমরা, 222 না, 227, সরি 227। একটা জিনিস দেখাই আপনাদের, বিয়োগ করলে কত হয় দেখেন তো। সরি, কত দেখলাম এটা বিয়োগ করে, খেয়াল হলাম না। $227.18। এটা কি পারা যাবে ভাইয়া? একটা জিনিস আবার বলি, আমি আরেকটা জিনিস বলি, আমার আরেকটা জিনিস আছে, যেমন হলো এই এই ক্লোজ এর উপরে ফিগার করে কিন্তু এই আপনার হলো, যেমন আমি অন্য একটা পেপারে দেখছি কি উল্টাটা। হ্যাঁ, অনেক সময় গরজটা আপনাকে নেওয়া লাগতে পারে, গরজটা নিয়ে
ফিটা আপনাকে মাইনাস করতে, এখন দুইটা অপশন, দুইটা যদি আপনি এই যে গ্রসটা নেন তখন আর ফিটা নেওয়া লাগবে না, কারণ ওর ভিতরেই তো আছে। তখন ফিটা আমরা কিভাবে করবো? হ্যাঁ, তখন ফিটা কিভাবে হেড মানে ফিটা আপনি যদি মনে করেন এইটা নিলেন, হ্যাঁ এই গ্রসটা নিলেন, তো এইটার এইটা যোগ করেই তো এইটা আসছে, তাই আসছে না? দেখেন আপনি এইটা আর এইটা যোগ করে আসছে, এইটা আসছে, এই দুইটা মিলে। কিন্তু এখানে যে ফির অ্যামাউন্টটা 0.91 যেটা আছে ফি, সেটা তখন আমরা ক্যাটাগরি শেয়ার করব। সেটা তখন আপনি এই অ্যামাউন্টগুলো আপনি যদি মনে করেন এইটা নেন, খেয়াল করেন এইটা নিলে তখন তো আপনি ফি নিতে পারবেন না, ফি নিতে পারবেন না, খেয়াল করেন। আপনি যদি এই ফিগার নেন তাহলে তো কারণ এটা থেকে এটা মাইনাস করেই তো ব্যালেন্সে হিট করছে কোনটা, এইটা না? না গ্রসটা গরসটা হিট করে গ্রসটা হিট করছে বলে তো আমরা ফিটা আলাদা করে আপনি এই ক্ষেত্রে আমি একটু বলি, আমরা আগে একটু ধরি, দেখেন এইখানে একটা দেখেন, যদি আমরা গরসটা নিই, প্রথমটা দেখি, যদি গরসটা নিই তাহলে এই নিচেই ফিটা দিয়ে দেন আপনি, তাহলে পরে এটাতে এটা মাইনাস হয়ে তো এই ফিগার আসছে। এখানে দেখেন তো পার্থক্যটা কত, 3081 না, এর থেকে মাইনাস হয়েছে কত 2, এইটা বাদ দেন, এইটা ধরেন, এই যোগ করেন তো 3110 যোগ 33, না এইটা এই যে 3079.05, এর থেকে 33 যোগ করেন তো কত হয়? 3112.05। এইটা আপনি কত যোগ করলেন? এইটা 33, ঠিক আছে না? নেট তো ইনফেক্ট করে, তাহলে আমি যদি আবার নেট নেই আবার যদি ফি নেই, না, আপনি যদি নেট নেন তাহলে তো আর ফি, কারণ মাইনাস হয়েই তো ওইটা হয়। হ্যাঁ আমি যদি আপনি যদি নেট নিলে পারে আর ফি নেওয়ার দরকার নেই। আবার বলি, আপনার অনেক সময় দেখা যায় যে হলো এই এই যেটা ফি না, এইটা মানে স্টেটমেন্টের উপর ডিপেন্ড করতেছে, আপনার কোন ফিগারটা নিলে আপনাকে কিন্তু ফি নিয়েই কাজ করতে হবে। আপনি যদি ফিটা না নেন তাহলে তো আপনার রিয়েল হলো না, আপনার ব্যাংকে কারো পেমেন্ট। আমি গ্রসটা নিব আর ফি নিব, আমি এই ক্ষেত্রে গরজটার ফি নিলে মিলতেছে, দেখেন তো মিলে কোনটায়, মিলতেছে কোনটায়, গরজ ফি। এখন ঘটনা হলো যদি আপনি কাউকে $200 দেন, সেখানে ব্যাংক চার্জ হয়, তো ব্যাংক চার্জ হিসাবে আপনাকে আলাদা দেখাতে হবে না, তা না হলে তো মিলবে না, পেপাল চার্জ তো এটা। ওই যেই ট্রানজাকশনের ফি দেয় সেই ট্রানজাকশনের নিচে দিতে হবে। এটা করতে হবে, আপনি এই ক্লোজিং ব্যালেন্সের উপরে ক্যালকুলেশন করে নিয়ে, তা না হলে কিন্তু মিলবে না। এখানে একটা ইস্যু আছে, যেমন আমরা এক্সপেন্সের ক্ষেত্রে তো ব্যাংক চার্জ হিসেবে দেখাই, হ্যাঁ, কিন্তু অ্যাসেট এবং হলো আরএম পার্সেন্টের ক্ষেত্রে তার ওটা হলো ব্যাংক চার্জ আলাদা দেখায় না তখন একসাথে যোগ হয়ে যায়। এখন এই যেগুলা পেমেন্ট হয়েছে, হ্যাঁ পেপালের মাধ্যমে, যদি কোনো অ্যাসেটটাকে ওরা হলো করে তখন তো গ্রসটা নিতে হবে, টোটালটা নেটটা নিতে হবে, কারণ মূল ফিগার যেটা আসবে তাই আসবে না, কারণ তখন তো আর এক্সপেন্স নামে আলাদা দেখানো যাবে না, তখন পুরোটাই দেখাতে হবে। আরএম করতেছে হ্যাঁ, ওটা টোটাল ফিগার দেখাতে হবে, কারণ তখন তো আর এক্সপেন্স হিসেবে দেখানো হয় না, তখন টোটাল ফিগারটাকে দেখাতে হবে। তখন আপনার জাস্ট গরজটা নিয়ে ফি, কারণ ফিটা তো গরজের ভিতরেই আছে, টোটালটার ভিতরে ফিটা না, তাহলে ওইটা দেখাতে হবে, তখন তার ফি আসবে না আলাদাভাবে। ক্লিয়ার বিষয়টা? এই বুঝছেন না কি আপনি? এই মাসে আমি বলতে হচ্ছে ভাই যে কোশ্চেনটা করছে, যদি আমার ফিক্সড অ্যাসেট হয়, তাই বলছেন না আপনি? হ্যাঁ, তখন পুরাটাই আপনার দেখাতে হবে, ইয়েটা নিয়ে গ্রসটা দেখাতে হবে। মানে তো আমরা ফিটা না ফিটা দেখাতে, এখন ওটা কী আছে, আর এই ক্ষেত্রে যেহেতু ফিগুলো সব আছে, ফি তো এখানে টোটাল ইনপুট না, তো এইটা আপনাকে ওইভাবে দেখাই আসতে হবে, কারণ আপনাকে তো ক্লোজিং ব্যালেন্সটা মিলাতে হবে, ক্লোজিং ব্যালেন্স না মিললে কিন্তু আপনার হবে না। ক্লিয়ার?